ঝড় আসে, ভেঙে পড়ে গাছ, প্রতিকূল পরিবেশ আসে, থমকে দাঁড়াতে হয় মানুষকে। মানবতা কি কখনো ভেঙে পড়ে? কখনো কি থেমেছেন তসলিমা ফেরদৌস? আমার থামার কোনো সুযোগ নেই। আমি যে কাজটি নিয়ে জীবন অতিবাহিত করছি, এখানে থেমে যাবার কোনো সুযোগ নেই। বহু প্রতিকূলতার মধ্যেও আমাকে দাঁড়িয়ে থাকতে হয়েছে এবং পথ চলতে হয়েছে, এখনো হচ্ছে। কারণ আমি আমার ভাষায় বলি যে অদম্য ইচ্ছা কখনো থেমে থাকে না, আর নদীর যদি স্রোত থাকে বালির বাঁধে আটকাবে না। একদমই তাই। পরিবার আমাদের সমাজ। সমাজে যে মায়ের কোলে বড় হয় শিশু, মানুষ হয়, অমানুষও হয়ে ওঠে কেউ। মা বাবাকে বোঝা মনে করে, ফেলে আসে রাস্তায়। সেই মায়েদের করিয়ে নিয়ে আসেন আপনি। করিয়ে নিয়ে এসেছেন আপনার উদ্যোগ বেলা শেষেতে। বলবেন কেমন মায়েদের নিয়ে আসেন আপনি? কেমন ছেলেমেয়েরা তাদের মায়েদের ফেলে দিয়ে চলে যান? জীবনের এই 20 বছর ধরে এই কাজগুলো করতে করতে যখন এরকম একটা প্রশ্ন আসে তখন মনে হয় কতগুলো যে বলবো। সবগুলো আমরা সবগুলো শোনার জন্য। হ্যাঁ, এক একজনের এক এক রকম কোয়ালিটি। আমরা একটা মায়ের গল্প করি। জি। হঠাৎ একদিন মানে এটুকু অর্জন আমার হয়ে গেছে যে নওগাঁ শহরে বা নওগাঁ জেলায় কোথাও যদি কোনো মা অথবা শিশু কোনো সমস্যার মধ্যে থাকে, অসহায় অবস্থার মধ্যে থাকে, তাহলে আমি একটা ফোন পাই। আচ্ছা, এই অর্জনটুকু আমার হয়েছে। এটা কিন্তু বিশাল একটা অর্জন। এটা প্রশাসন থেকেও হতে পারে, স্থানীয় জনগণ হতে পারে, স্টুডেন্টসরা হতে পারে, কারণ আমি তো সব সেক্টরকে নিয়ে কাজ করি। তো আমি খবরটা পেয়ে যাই। তা আমাকে একজন খবর দিল যে মাছের আড়তে, সান্তাহার মাছের আড়তে একজন মা পড়ে আছে। উনি হাঁটতেও পারেন না, চলতেও পারেন না, 2 দিন ধরে পড়ে আছে, টয়লেট বাথরুম ওখানেই। তো একটু দেখতে হবে। ফোনটা আপনি 2 দিন পরে পেয়েছেন? 2 দিন পরে পেয়েছি। 2 দিন উনি এই ওই অবস্থাতেই পড়েছিলেন। তো ফোনটা আপনি মনে হয় ওই এলাকায় প্রথম পান বা অন্য জায়গায়ও ট্রাই করা হয়? আমি জানি না, ওইটা আমার শোনা হয়ে ওঠে নাই, কিন্তু ওকে আচ্ছা। নেওয়ার মতো কোনো লোক ছিল না। ছিল না, না এখনো নাই। কারণ একটা মানসিক প্রতিবন্ধী, ভারসাম্যহীন কিংবা নর্মাল প্রতিবন্ধী কিংবা ফেলে যাওয়া মা, প্যারালাইজড, এদেরকে নেওয়ার মতো লোক আসলে আমি দেখি না। তো আমি গেলাম, যে দেখি যে সে বসে আছে, একটা সাদা মার্কিন কাপড় দিয়ে পুরোটা জড়ানো আছে তাকে, তার দেহে অন্য কোনো কাপড় নেই। ওই কাপড়টা দিয়ে জড়িয়ে জড়িয়ে পেঁচিয়ে পেঁচিয়ে রাখা আছে। কিন্তু সে কেন হাঁটতে পারছে না, তার কথাও বোঝা যাচ্ছে না। তো সে পা দেখায় দিচ্ছে বারবার যে তার পা ভেঙে গেছে। আচ্ছা। তো পা দেখলাম ফুলে আছে এরকম। তো এই 2 দিন কিন্তু টয়লেট বাথরুম সব ওর মধ্যেই, ওই সাদা মার্কিন কাপড়ে ওর মধ্যেই আছে, কারণ সে তো চলতে পারে না। আর আশেপাশের লোকজন কিন্তু তাকে খাইয়েছে, দয়া করে কেউ একটু পাউরুটি, কেউ কলা, কেউ এটা সেটা দিয়ে গেছে, কেউ ওর বাসা থেকে ভাতও এনে দিয়ে গেছে। কিন্তু তাকে নেওয়ার মতো তো নিয়ে যে কি করবে, কোথায় রাখবে? এমন সমস্যায় পড়ে লোকজন যে প্রশাসন থেকেও আমাকে বলা হয় যে আমরা এটা নিয়ে কি করবো এখন, আপনি একটু যদি দেখতেন। আচ্ছা। সমাজের সাধারণ মানুষও তাই, আসলে কেউ কাউকে ওই অবস্থায় তো বাসা আনতে পারে না, ওরকম কোনো সংগঠন বা প্রতিষ্ঠান গড়েও ওঠে নাই। তো আমি বললাম যে চলো তোমাকে নিয়ে যাব, কিন্তু কথা হচ্ছে তাকে আমি কিভাবে নিয়ে আসবো? তার তো ওরকম একটা মানুষকে তো আমি উঠায় চাঙ্গা করে নিতে পারবো না। না। আর এত দুর্গন্ধ তার শরীর থেকে বেরোচ্ছে, কারণ 2-3 দিন ওই অবস্থা আছে, বা কতদিন আছে আমি জানি না। তো একটা অটো ডাকলাম, ডেকে বললাম যে বাবা একটু নিয়ে যেতে হবে। তো এই অবস্থা দেখে, আসার পর ওই অবস্থা দেখে সে আর নেবে না। ও মানে অটোওয়ালা রিফিউজ করছে? অটোওয়ালা বলছে যে আপনি বলেন একে আমি নিয়ে গেলে এই গাড়ি আমি কিভাবে। তখন আমি বললাম কি বাবা রে, তোমার মা যদি হতো তুমি কি ফেলে যেতে? তুমি তো ফেলে যেতে না, আমি নিজে তোমার রিক্সা ইয়ে করে দেবো, ক্লিন করে দেবো। এত বড় কথা আপনি বলেছেন? আমি নিজে তোমার এটা ক্লিন করবো, তবু তুমি নিয়ে চলো। তখন দেখি যে ওর মনটা গলে গেল আর কি, একটু ধরো বাবা, আমি তো একা পারবো না। আরো 2টা মহিলা দূরে দাঁড়িয়ে ছিল, আমি বললাম আপনারা একটু ধরেন না, একজন মায়ের জাতি, আমি তো নিয়ে যাচ্ছি, হয়তো আপনারা একটু নাকে কাপড় বেঁধে নেবেন, কিন্তু আমি তো নিয়ে যাচ্ছি তাকে। তো যাই হোক সবাই একটু একটু হেল্প করলো, কোনো রকমে এক পায়ের উপর, এক পাটা একদম ভাঙা, এক পায়ের উপর এরকম ধরে আমরা সবাই মিলে ধরে ওকে গাড়িতে তুললাম, তুলে নিয়ে আসলাম।
নিয়ে এসে যথারীতি নিচে নামায় ওর গাড়ি আমি ক্লিন করে দিলাম, আচ্ছা একদম হুইল পাউডার দিয়ে যেভাবে, আর একটা মানুষ বসবে এটা তো হয় না, পরিষ্কার করে দিয়ে শুকনো কাপড় দিয়ে মুছে টুছে দিয়ে বললাম যে বাবা যাও। তো আমার মনে আছে যে ছেলেটা কিন্তু আমার কাছে 300 টাকা চেয়েছিল, কিন্তু লাস্টলি সে কিন্তু 100 টাকা নিয়ে গেছে। ওই মানবতাটা সে দেখিয়েছে। সে মানে অবাক হয়েছে বেলা শেষের সামনে গিয়ে যে এখানে এদেরকে এভাবে রাখা হয়, আমাদেরও তো কিছু করার আছে, এটা তার ফিলিংসটা আসছে আর কি। তো সে 100 টাকা নিয়ে, আমি বলছি নাও তুমি তো 300, বলছে না এখানকার ভাড়া 100 টাকাই। আমি বলেছিলাম ঠিক আছে না যাওয়ার জন্য, অথবা উনি নিতে চাচ্ছেন না। তো এই যে তাকে নিয়ে আসলাম, আমরা কিন্তু কোনোভাবেই তার খোঁজ খবর বের করতে পারিনি। অনেক পরে ওর দীর্ঘদিন আমার কাছে থাকতে থাকতে সে ধীরে 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 সুস্থতা অনুভব করে, তাকে ডাক্তার দেখায়, তার সবকিছু মোটামুটি ভালোর দিকে আসে। তখন দেখি যে তার কথা একটু একটু বুঝি আমরা। আচ্ছা, এটা তার নাম পরিচয় দিতে পারে? কথা বোঝা যায় না, মানে হয় কি অনেকে প্যারালাইজড হয়ে গেলে মুখের কথা নষ্ট হয়ে যায়। আচ্ছা। অনেকের বিভিন্ন দেশীয় ভাষা, যেমন কুড়িগ্রাম, রংপুর ওই দিকের কিছু ভাষা অনেক সময় বোঝা যায় না। ও ধরনের একটা ঘটনা হয়তো তার সঙ্গে ছিল, কিন্তু আমাদের সঙ্গে দীর্ঘদিন থাকতে থাকতে এখন আমরা বুঝতে পারি। এখন তার গল্পগুলো আমি শুনি। সে যে গল্পটা করলো যে তার ছেলে মেয়ে নাই, তার বিয়ে হয়েছিল, সংসার হয়নি। আচ্ছা। কিন্তু ভাস্তারা আছে, ভাইয়ের ঘরে ভাই ভাস্তাইরা আছে, ওই ঘরে তো সে কিছু জমি জমা পায়। শুধু এই একটা কারণে এই মাটাকে মেরে ধরে পা ভেঙে, মানে যতবার তাকে বিভিন্ন জায়গায় রেখে আসা হয় ও চলে যায়, দেশের বিভিন্ন প্রান্তে তাকে ফেলে দিয়ে আসা হয়েছে। আমি পরে জেনেছি কখনো মসজিদের সামনে, কখনো মাদ্রাসার সামনে, কখনো রাস্তায় এরকম ফেলে দিয়ে আসা হতো। এটা কি তার যে পৈতৃক সম্পত্তি তো সেখান থেকে নাকি তার হাজবেন্ডের বাসায়? যেখানে না, এই পৈতৃক সম্পত্তি, মানে তার নিজের মা বাবা বা নিজের রক্ত এই কাজগুলো করছে, নিজের রক্ত। তো ওই কারণে ওরা ওই ফেলে দিয়ে যায় যাতে ওকে দিতে না হয়। তো লাস্টলি যখন বারবার সে চলেই যায়, থাকে না, এবার তার পা ভেঙে ফেলে দিয়ে গেছে যাতে সে যেতে না পারে। শুধু সম্পত্তি, শুধু সম্পত্তি, এবং ওই কাপড়ের মতন এক কাপড়ে মোড়ায় ফেলে রেখে গেছে। এইটার আমি কি ব্যাখ্যা দিব, কোন মানবতার ব্যাখ্যা দিব, কেমন মানসিকতা দিব, কি গরিব কি ধনী, আমরা এই যে টাকার পিছনে ছুটি আর মনে করি টাকাই সব, কিন্তু আলটিমেটলি যখন যাই তখন একটা কাফনের কাপড় নিয়েই যাই, আর কিন্তু কিছু নিয়ে যাই না। মানে তারা তাকে একরকম জীবিত মানুষকে কাফনের কাপড় জড়ায় মৃত ঘোষণা করে দেওয়ার মতো করে দিল। তারপরে সে দীর্ঘদিন আমার এখানে ছিল, সে সুস্থ হয়ে গেছিল, সে ওই পাটা ওভাবেই আটকে অনেকদিন থাকার কারণে ওরকমই ছিল। তারপরে সে এক পা দিয়ে দিয়ে চলতো, ক্র্যাচ দিয়েছিলাম, এটা দিয়ে চলতো। কি নির্মম ইতিহাস এগুলো, বোঝানো অনেক দিন ছিল, প্রায় 5 বছর। 5 বছর থাকার পরে হঠাৎ করে একদিন সে হারিয়ে গেছে। ওই এক পা দিয়ে দিয়ে চলতে পারে, হয়তো তার মনে হয়েছে, হয়তো তার বাড়ির কথা মনে হয়েছে, বা যে কোনোভাবেই হোক সে রাত্রেবেলা চলে গেছে। আর তার খোঁজ আমি বলতে পারি না সে কোথায় গেল। নিজেই চলে গেছে, নিজেই চলে। তখন সে মোটামুটি সুস্থ। আপনি বাসায় যোগাযোগ বা ও তো ঠিকানা বলতে পারে না, ও ঠিকানাটা বলতে পারে না, শুধু ঘটনাটা বলতে পারছে। সে বলতে পারে না যে কোথায়, মানে তার সাথে গেলে সে দেখায় দিবে এরকম একটা। আমাদের তো অত সময়ও নাই। আর এটা তো হয়তোবা তাকে ওই সার্টেন জায়গায় নিয়ে যেতে হবে তার লোকেশনটা বোঝার জন্য, সে তো একটা সার্টেন দূরত্ব ডিসাইড করতে পারবে না। তো এরকম অনেক মা আছে যাদেরকে সন্তানরা, কখনো ভাই বোনরা, কখনো স্বামীর বাড়ি থেকে ফেলে দেওয়া হয়। এরকম ঘটনা আমার কাছে অনেক, যেগুলো লিখলে হয়তো মোটামোটা ডিকশনারি হয়ে যাবে। সন্তানেরা কতটা নিষ্ঠুর হয় বা হতে পারে বলে আপনি মনে করেন? কাছের মানুষই বেশি নিষ্ঠুর হয়, দূরের মানুষের নিষ্ঠুরতাকে তো ওভাবে বোঝা যায় না। ওই যে গ্রামে একটা কথা বলতো যে আপন শত্রু বিভীষণ। হ্যাঁ, কারণ ঘরে যে আছে সে কিন্তু তাড়াতাড়ি মারতে পারবে, আর দূরে যে আছে তাকে কিন্তু ওয়াল ভেদ করে অনেক কষ্ট করে এসে মারতে হবে। তো সন্তানরা কেমন হয়, বহু গল্প আছে, তার মধ্যে একটা গল্পই আমি করি। একজন মা, বিত্তবান পরিবারের মা, একেবারেই বিত্তবান, যাকে বলে কোটি কোটি টাকা সম্পদের মালিক, কিন্তু ওনার দুই ছেলেই দেশের বাইরে থাকত। তো আমি যখন ব্যাংকে জব করতাম সেই সময় উনি আমার কাছে আসতেন, ওনার প্রচুর টাকা আমাদের ব্যাংকে থাকতো, উনি একজন ভালো ক্লায়েন্ট হিসেবে সবসময় তার প্রতি আমাদের একটা অন্যরকম ইয়ে ছিল আর কি। আর উনিও আমার সঙ্গে এসে গল্প করতে ভালোবাসতেন,
আমি একটু প্রবীণদের সঙ্গে আগে থেকেই মিশতে ভালোবাসি, তো ওটা উনি বুঝতে পেরে আসতেন যে আমার সঙ্গে তো কেউ কথা বলে না, আমি কোথায় বা যাবো, কি করব, আমি একা একা থাকি। কিরকম বয়স হবে যখন ওনার সাথে আপনার আলাপচারিতা হতো? 60-65। 60-65। হ্যাঁ, ছেলেরা সব বাইরে বাইরে, বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার এরকম। তো হলো কি, 2 দিন ধরে উনি ব্যাংকে আসছেন না। আচ্ছা। তো আমার চিন্তা হলো যে উনি একদম আসছেন না। উনি তো আসেন রেগুলার, এক কাপ চা খান, গল্প করেন। 2 দিন হয়ে গেছে। আমি আমার ম্যানেজারকে বললাম, স্যার আমাকে যদি, আমি তখন সেকেন্ড অফিসার ওখানে, আচ্ছা। আমাকে যদি একটু সুযোগ দিতেন তাহলে আমি ওনাকে একটু দেখতে যেতাম। হ্যাঁ হ্যাঁ যান, সবাই ওনাকে চেনে। মানে উনি ওনার নিঃসঙ্গতার জন্য আরো বেশি ব্যাংকে এসে আসতেন, সময় কাটাতেন, আমাদের সঙ্গে গল্প করতেন। আমি কাজের ফাঁকে ফাঁকে ওনার সঙ্গে গল্প করতাম। উনি একদম একা থাকতেন, তার একদম সব একা। বাচ্চা কাচ্চা দেশের বাইরে। হ্যাঁ, একদম আর একা। হাজবেন্ড? হাজবেন্ড মারা গেছে অনেক আগে। আচ্ছা। তারপরে আমি গিয়ে দেখি যে দরজা তো খুলছে না, ভিতর থেকে লক করা, কাজের লোকজনও কেউ নাই। অ্যাড্রেসটা পেয়েছিলেন ব্যাংকের ডিটেইলস? হ্যাঁ হ্যাঁ, না গল্প করতাম, আমি জানতাম আচ্ছা। ওনার বাসা কোথায়, এটা আচ্ছা। সেটা। তো মোহাম্মদপুরে তখন উনি থাকতেন, আচ্ছা। আমিও মোহাম্মদপুর ব্রাঞ্চেই ছিলাম। আচ্ছা। তো গিয়ে যখন পারলাম, মানে খুলতে পারছি না, তখন আমার মনের মধ্যে একটা অজানা আতঙ্ক হলো যে কিছু একটা খারাপ খবর বোধহয়। তো আমি তাড়াতাড়ি পুলিশের হেল্প নিলাম। আচ্ছা। পুলিশের হেল্প নিয়ে, ফোন করে পুলিশের হেল্প নিয়ে আমি দরজাটা ভেঙে তারপরে ঢুকে দেখা গেল উনি তখনও জীবিত আছেন, কিন্তু মৃতপ্রায়। 2 দিন ধরে ওই ঘরের মধ্যে? এখন কতক্ষণ ধরে আছে জানি না, আমি 2 দিন পরে জানতে পারলাম। আচ্ছা। ওইখানে যে পড়ে আছে, উনি বিছানা থেকে নিচে পড়ে গেছেন। আচ্ছা। মানে ওনার স্ট্রোক হয়ে গেছে, টয়লেট বাথরুমে সব একদম ভরে টরে কাপড়ে। গেছে। হ্যাঁ, জ্ঞানটা কতক্ষণ ছিল না কতক্ষণ আছে, তখন একটু একটু মনে হচ্ছে যে জানটা আছে আছে এরকম। আমি সাথে সাথে পুলিশকে করলাম যে আপনি একটু দয়া করে আমাকে হেল্প করতে হবে, কারণ ওনাকে তো আমি এই মুহূর্তে হসপিটাল নেওয়া ছাড়া আর কোনো ওয়ে দেখছি না। তো ওনারা হেল্প করলো। আমি একটা বড় চাদর দিয়ে ওনাকে, ওই অবস্থায় পরিষ্কার করতে গেলে তো বহু সময়, ওই অবস্থায় বড় একটা চাদর দিয়ে ঢেকে মুড়িয়ে টুড়িয়ে নিয়ে পুলিশের গাড়িতে করেই আমরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলাম। তখন আপনি ব্যাংকে কর্মরত? হ্যাঁ। তখন আপনার বেলা শেষে এটার ছিল? ছিল না, অন্তরের ভিতরে ছিল। অন্তরের ভিতরে ছিল, কারণ এটা ইটস নট পার্ট অফ ইওর জব। না, এটা অন্তরের ভিতরে শুধু ছিল। মানবিকতার জায়গা থেকে, শুধু আপনি এই মানবিকতার কাজ জায়গা থেকে। তো তখন আমি ওনাকে নিয়ে যখন গেলাম, গিয়ে চিন্তা কোনো সবাই বলছে যে কে হয় আপনার? তো এখন আমি বলে ফেললাম যে আমার খালা, কারণ মা বললেই তো অনেক কিছু আবার, হ্যাঁ, আমার এটা নাম। জানি না কেন। হ্যাঁ, হ্যাঁ। আমার খালা। আমি কেমন খালা? আগে ভর্তি করেন তো, তারপরে দেখছি আমি। আমার কথা শুনে ওনারা বুঝলো যে কোনো একটা সমস্যা আছে, একটু ভর্তি করেন, আমার অ্যাড্রেসেই ভর্তি করেন। আচ্ছা। ভর্তি টর্তি করাইলাম। আপনি পুরোটা একাই গিয়েছেন, মানে আপনার কোনো কলিগস বা আমার কেউ? না, আমি একাই। এই যে আচ্ছা, সাথে শুধু পুলিশের অ্যাসিস্ট্যান্স পুলিশের আপনি লোকজন নিয়েছিলেন? আছে। হ্যাঁ, ওখানে যাওয়ার পরে ওনার যখন জ্ঞান হলো, একদম প্যারালাইজড হয়ে গেছেন এক পাশ। এই অবস্থায় কি করি? 2 দিন ওখানে কাটলো হসপিটালে, যাওয়া আসা যাওয়া আসা। আমি একটা লোক দিয়ে দিলাম, আমার কাজের বুয়াটাকে বললাম যে তুমি একদম সবসময় থাকো, কি লাগে না লাগে আমাকে বলো, আমি তো দৌড়াদৌড়ি করার লোক, আমি বসে থাকতে পারবো না, টাইম টু টাইম যাচ্ছি আসছি। যাই হোক, মোটামুটি সুস্থ হলো। এরপরে কিন্তু আমরা তার খোঁজ খবর বের করলাম, বাড়ি আছে, সব আছে। ধীরে 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 খোঁজ খবর বের করলাম, বের করে ছেলেরা, 2টা ছেলে, 2টা ছেলেই ডাক্তার। তাই বললাম তাদেরকে খবর দেন, এই অবস্থায় একা বাসাতে এভাবে রাখা যাবে না। মানে তো কোনো তারা- হেল্পিং হ্যান্ডও তার বাসায় ছিল না। না? মানে সে তো ওয়েল টু ডু ফ্যামিলি থেকে। হেল্পিং হ্যান্ড ছিল, কিন্তু ওই দিন নাকি পরে জেনেছি আশেপাশের ইয়ে থেকে যে ড্রাইভার সে ছুটিতে গেছে, আচ্ছা। কাজের বুয়াটা সে দরজা খোলা পায়নি, সে চলে গেছে। এরপর থেকে তারা আর আসেনি। কি অবস্থা! তারা তার আসেনি। ছেলেরা ফোনও করেনি? আশেপাশে তো রিলেটিভস থাকে। হয়তো বা, এখন এটা আমি অজানাভাবে বলতে পারছি না। না, ঠিক আছে। তো শেষে কোথায় নিয়ে যাব কোথায় নিয়ে যাব, তো আমার বাসায় নিয়ে আসলাম। মানে ওই অবস্থায় ওনাকে আমি কোথায় ফেলবো, এখন তো জ্ঞান হয়ে গেছে। আপনি তাকে হসপিটাল থেকে আমার রিলিজ বাসায় দিয়ে নিয়ে আসলাম। আপনার নিজের বাসায় হ্যাঁ, নিয়ে কোথায় আসছেন? রাখবো তাকে? তার বাসায় ফেলে রাখলে কে তাকে দেখবে? আমি বাসায় নিয়ে আসলাম। তো বাসায় নিয়ে আসার পরে যেটা হলো, আত্মীয় স্বজন আস্তে আস্তে জানাজানি হলো, আসলো। পরবর্তী বললো আচ্ছা, এখানে বুঝতে পারছে যে এখানে ভালো আছে, একা থাকলে থাকতে পারবে না ভালো। তাদের কিন্তু টাকা পয়সার অভাব নাই, তার কোনো কিছুর অভাব নাই,
কিন্তু একটা মানুষের অভাব, একটু দেখাশোনার অভাব, শান্তির অভাব। দেখেন পরিশেষে কি ঘটনাটা ঘটলো। ওনার ছেলেরা আসলো এক সময় ওনার ছেলেরা আসলো, এসে বলল যে আপা, কতদিন হ্যাঁ আপনার বাসায়? অনেক দিন হয়ে গেছে, এর মধ্যে প্রায় 25-30 দিন। একটা মানুষ যার সাথে আপনার কোনো রক্তের সম্পর্ক না, নেই, কিচ্ছু এই নাই। মানুষটাকে আপনি বাসায় নিয়ে আসছেন। আসলে আমার এই অত্যাচারগুলো আমার পরিবারও সহ্য করেছে। এগুলো তো এক ধরনের টর্চার না, কষ্ট। আর আমাদের খুব অভাব অনটনের সংসার ছিল, কারণ 2 ছেলে মেয়ে লেখাপড়া করায়, হাজব্যান্ড পুলিশের চাকরি করতেন, কিন্তু একেবারে অনেস্ট থাকার কারণে আমরা হ্যান্ড টু মাউথ, সেই কারণে আমার কাজ করা। জীবনের ইতিহাসের তো কোনো শেষ নাই, শুরু থেকে বলতে গেলে হয়তো 2-4-10 দিনেও শেষ হবে না। তো এমন অবস্থায় আরেকটা মানুষ, তার সেবা যত্ন, তাকে দেখাশোনা, নিজের চাকরি, বাচ্চাদের দেখাশোনা, সব মিলিয়ে একটা ম্যাসাকার। তারপরেও আমার একই কথা বারবার মনে হচ্ছে, আমার মা হলে তো ফেলতাম না, আমি তো ফেলতাম না, তো সেটা আমি কেন ভাবছি না, আমি তো একটা মানুষ। ওনারা যখন আসলেন, এটা হলো আরো মর্মান্তিক। মানে তারা বিদেশ থেকে মাকে দেখতে আসলেন। হ্যাঁ, দেখতে এসে শুধু একের পর এক সাইন করায় নিচ্ছে। সেখানে এখানে স্বাক্ষর, ওখানে স্বাক্ষর, ছেলেরা সাইন করছে, আমি তো কিছু বলতে পারি না। 2জনই ছেলে, কি অদ্ভুত। মানে এখন মা চলে যাচ্ছে, মা গেছে ঠিক আছে, কিন্তু আমাদের তো লাগবে, আমাদেরগুলো আমাদের, কিন্তু ওই 2 ছেলেই তো পাবে, আর তো কেউ পাবে না। না, তাহলে এমনও না মেয়ে আছে বা সন্তান নেই, মেবি, আমি জানি না। তারপরে ওই চেকে স্বাক্ষর হচ্ছে, তারপরে দলিলে স্বাক্ষর হচ্ছে, এটা হচ্ছে সেটা হচ্ছে, অনেক কিছু হচ্ছে। হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমি বললাম যে আপনারা কি ডিসিশন নিচ্ছেন? তখন বলছে আপা, আসলে আমরা তো বুঝতেই পারছেন, এই অবস্থায় তোর মাকে নিয়ে যেতে পারবো না, আবার একা বাসায় রেখেও যেতে পারছি না, কাজের লোকজনও পাওয়া যায় না। তো আপনি যখন এত বড় একটা কাজ করেছেন, আপনি আমাদের বড় বোনের মতো, একটা লোক রাখেন, যত টাকা বেতন লাগুক আমরা দেব, একটা লোক রাখেন, সে দেখাশোনা করুক, আর টাকা পয়সা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। মানে সম্পর্কের চেয়ে টাকার মূল্য অনেক বেশি। হ্যাঁ, বারবার বলছে টাকা পয়সা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, তো একটু যদি রাখতেন। পরে আমি হাজবেন্ডের সঙ্গে কথা বললাম, তো উনি বললো যে এখন তারা দেশের বাইরে থাকে, তারাও তো এভাবে পারবে না, সেটাও যেমন ঠিক, আর তুমি নিয়ে আসছো, এখন তো তুমি ফেলেও দিতে পারবে না। তো তারা যদি, পুরো জার্নিটাতে আপনার হাজবেন্ড আপনাকে সাপোর্ট করেছে? অবশ্যই। আমার হাজবেন্ড 2 বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে, মানে পুরো পরিবারের সাপোর্ট আপনি পুরো পেয়েছেন? পরিবারের সাপোর্ট। পরিশেষে ওনারা যখন চলে গেলেন, ওনাকে কিন্তু শূন্য করে রেখে গেলেন, আমি তো বুঝলাম। মনে হয় 10-15 হাজার টাকা উনি দিয়েছিলেন সেই সময়, 10-15 হাজার টাকা দিয়ে চলে গিয়ে একবার কিংবা 2 বার হবে ফোন পেয়েছি তাদের, মা কেমন আছে, আর কোনো দিন তারা যোগাযোগ করেনি। উনি আমার কোলেই মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। মানে এটা সম্ভব? তো এই গল্পগুলা মনে হয় যে রূপকথাকেও হার মানিয়ে যাবে, বাস্তব কত কঠিন, আমরা কত। আপনি বললেন না যে ছেলে মেয়ের কি রূপ, আমি যদি একটার পর একটা গল্প করতে থাকি, প্রত্যেকটাই আলাদা, কোনোটাই কোনোটার মতো না, প্রত্যেকটাই অমানবিক। তো এই অমানবিকতার সময়ে এসে মানবিকতা দেখানোটাও কঠিন, কেউ দেখতেও চায় না। একদম। এটা সে করছে কেন করছে, মানে আমি কেন করছি, এটা নিয়েও কমপ্লেন। অবশ্যই, যেখানে তার ছেলেদের মানসিকতা এসে শুধু সিগনেচার করায় নিয়ে সম্পত্তি জায়গা। সমাজের কথাটা দেখেন, সমাজ কিন্তু আমাকেও মেনে নেয় না, না সমাজ আমাকে মেনে নেয়, তার কি দায় লাগছে, সবকিছু তাকে করতে হবে কেন? সমাজও কিন্তু মানে না, বহু প্রতিকূলতা, বহু যন্ত্রণা। তো যাই হোক, আমি গল্প করলে তো গল্পের শেষ নাই, চলতেই থাকবে। সেখান থেকেই কি বেলা শেষে যাত্রা শুরু? ওইখান আরো আগে থেকেই শুরু, অন্তরের মধ্যে আরো আগে থেকে শুরু। গ্রামেগঞ্জে আমি যে দৃশ্যগুলো দেখতাম, সমাজের বিভিন্ন জায়গায় দেখতাম, রাস্তাঘাটে দেখতাম, এগুলো আমার অন্তরের মধ্যে আগে থেকেই শুরু। কিন্তু ওই সময় এই যে ওনাকে বাসায় নিয়ে আসলাম, এটাই ফার্স্ট জার্নি, যে তাকে বাইরের একটা মানুষকে আমি নিজের করে দেখে সাহসটাও বেড়ে গেল। আর বললাম যে আমি নিজেই বললাম, অর্থনৈতিকভাবে সচ্ছল হয়ে যারা সামাজিকভাবে অসহায়, তাদের জন্য বেলা শেষে আমার প্রথম স্লোগান। একদম তাই, যে অর্থনৈতিক সচ্ছলতা মানুষকে শান্তি দিতে পারে না। হ্যাঁ, অর্থনৈতিক সচ্ছল মানুষের সবচেয়ে বেশি অসহায়, এরকম অনেক উদাহরণ আমার কাছে আছে।
টাকা কি হবে, টাকা তো কাগজের মতো তার কাছে। একটা মানুষ যদি বাজারে যেতে না পারে, ব্যাংকে যেতে না পারে, বেড়াতে যেতে না পারে, খেতে না পারে, রান্না করতে না পারে, তার কাছে টাকার কি মূল্য আছে? একদমই মূল্যহীন কাগজ। কাগজ। ওনার যত টাকাই থাকুক কোনো লাভ নাই। তো সেই কথাটাই আমি বলি যে অর্থনৈতিকভাবে সচ্ছল হয়ে যারা সামাজিকভাবে অসহায় তাদের জন্য বেলা শেষে, এবং এখান থেকেই বেলা শেষের একদম রানিংটা শুরু হয়েছে, জার্নিটা শুরু হয়েছে। কিন্তু আমি জানি যে বেলা শেষের জার্নি আমার জন্ম থেকেই আমার অন্তরে আছে। আচ্ছা, জন্ম থেকে অন্তরে আছে এই জন্য বলি যে আমি আমার পরিবার থেকে আসলে শিখেছি। আমার পরিবারটাই এরকম, আমার মা, আমার নানি, আমার বাবা। সেই আমলে, আজকের কথা না, বহু বছর আগের কথা বলছি, যে যেখানে হয়তো তখন 10-20 হাজার টাকা দিলে 2-4 বিঘা জমি পাওয়া যেত, এরকম 10-20 হাজার টাকা 2-4 বিঘা জমি পাওয়া যেত এরকম গ্রামে। সেই সময় আমার বাবা হয়তো 100 টাকার একটা নোট নিয়ে 10 বিঘা জমি লিখে দিত, বলতো যে থাক, ওদের কিচ্ছু নাই, ওরা ছেলে মেয়ে নিয়ে কিভাবে কি করবে। মানে পারিবারিক শিক্ষাটা আসলে, পারিবারিক শিক্ষাটা এটা ওই রক্তের মধ্যে থেকে আর ওই পারিবারিক ভাবে দেখে। তো তখন খুব রাগ হতো, আমার মাও অনেক হয়তো ইয়ে করতেন যে এইভাবে মানুষকে এভাবে বিলিয়ে সে কি অবস্থা। আমার বাবার 750 বিঘা জমি ছিল, 750 বিঘা হ্যাঁ, জমি। জন্মসূত্রে পাওয়া। অর্থাৎ নাটোরের যে নারা রাজা ছিলেন, আচ্ছা, উনি আমার বাবাকে দেখতে এসে 350 বিঘা জমির দলিল দিয়ে দেখে গেছিলেন। উনি তখন অসুস্থ ছিলেন বা নাকি এমনি আমার নরমালি? বাবার জন্মের সময়, মানে আমার আচ্ছা, জন্মের সময়। শিশুকে দেখতে আসছে। আচ্ছা, না আমাদের দেখে যে রিচুয়াল আছে একটা গিফট নিয়ে আসা, ওই গিফটটা নিয়ে আসছেন উনি 350 বিঘা জমি। রাজার তরফ থেকে। আমার দাদা তখন বললেন যে উনি যখন এত দিলেন, আমি বাবা, মানে আমার বাবার জন্মের একটা কাহিনী আছে, সেটার জন্যই ঘটনাগুলো ঘটছে আর কি। সেই কাহিনীটা আমরা শুনতে পারি? আমার বাবার জন্মের কাহিনীটা এরকম যে সবাই তাকে বলতো যে তার পুনর্জন্ম হয়েছে, যদিও আমরা ইসলাম বা আমরা এটা বিশ্বাস করি না, কিন্তু তার পুনর্জন্ম হয়েছে। তো ঘটনা অনেক বড় হলে ছোট করে বলি, আমার বাবার ঠিক ইমিডিয়েট বড় ভাই, সে আমার দাদির কোলে খুব একটু যন্ত্রণা করছিল, ওই মুড়ি ভাজা চিরা ভাজা চলছিল, কারো একটা বিয়ে, গ্রামের বাড়িতে যেটা গ্রামের বাড়িতে যেটা হয়, আর একটা উৎসবমুখর পরিবেশ। ওই সময় বড় বড় বাচ্চারাও মায়ের দুধ খেত, হেঁটে চলে বেড়াচ্ছে কিন্তু গিয়ে দুধ খাবে। ওই খেতে গিয়ে একটা চাপড় দিয়েছিল পিঠের উপরে, যে তুমি ডিস্টার্ব করতেছো, মানে তুমি দূরে যাও, আমি কাজগুলো করি। আমার ওই বড় চাচা নাকি কানতে কানতে গিয়ে ধানের যে গোলা আছে, তখন তো ধানের গোলা থাকতো, বিশাল বিশাল গোলা, ওই গোলার পাশে দরজার পাশে বসে কানতে কানতে ঘুমিয়ে পড়েছিল, এবং ওইখানেই তাকে সাপে কামড় দেয়। আপনার বড় চাচা? হ্যাঁ, সাপে কামড় দিয়ে যখন মারা যায়, লাশ ধোয়ানোর সময় দেখা গেছে যে পিঠে যে জায়গাটাই মেরেছিল মা, ওগুলো আঙুলের দাগ হয়ে উঁচু উঁচু হয়ে গেছে, বিষে ওই জায়গাটা ফুলে উঠছে। তো আমার দাদি পাগল হয়ে গেছিল যে আমি আমার বাচ্চাটাকে মেরে ফেললাম, একদম পাগল, মানে তাকে বেঁধে রাখার মতো। কিন্তু অল্প কিছুদিন যেতেই উনি স্বপ্নে দেখেছেন যে মা আমি আসছি, তুমি কাঁদো না। এবং আমার দাদির পেটে আমার বাবা আসে, এবং বাচ্চা যখন হয়, আমার বাবা যখন হয়, তখন তো উল্টো দিক থেকে হয়েছে, পিঠটা আগে আসছে, মানে মাথার দিক থেকে উল্টা। তো যখন বের করছে সবাই বলছে হ্যাঁ চলে আসছে সে, কারণ ওই পিঠে ওই দাগ, এবং আমার বাবার মৃত্যু পর্যন্ত ওই দাগটা ছিল, জন্ম দাগ নেই, ওই 5 আঙ্গুলের দাগ। ওটা সবাইকে দেখাই, তোমার বাবা দেখো পুনর্জন্ম হয়েছে আমার, খুশি হতেন উনি আর কি। এবং আমার দাদি সুস্থ হয়ে গেলেন এই বাচ্চা জন্মের পরে। মানে উনি মানসিক ভারসাম্যহীন ছিলেন পুরোপুরি? হ্যাঁ, একদম বেঁধে রাখতে হতো, মানে উইথাউট এনি ট্রিটমেন্টস অর? তখনকার ট্রিটমেন্ট তো খুব একটা বেশি ছিল না, বহু বছর আগের কথা বলছি, আমার বাবার জন্মের কাহিনী, এটা তো আমার শোনা। তো তখন সেই রকম ট্রিটমেন্ট ছিল না, তো দাদিকে একদম বেঁধে রাখতে হতো। সেই মানুষ সুস্থ হয়ে গেল ওই বাচ্চা দেখে, যে এটা আমার ওই সেই বাচ্চা, এই যে পিঠে দাগ, আমাকে তো বলেই আসলো যে হ্যাঁ আমি আসছি মা, তুমি অপেক্ষা করো। তো এই জন্য এই বাচ্চাটা দেখতে এলাকা থেকে এলাকার মানুষজন ছুটে ছুটে আসতো ওই পিঠের দাগটা দেখার জন্য। আচ্ছা, নাটোরের নারা রাজা তখন 350 বিঘা জমির দলিল দিয়ে তখন আমার বাবাকে দেখে যায়। মানে কাহিনীর সঙ্গে অনেক কিছু জড়িয়ে আছে, না বললে বোঝা যাবে না, কাহিনী না বললে আসলে আমরা রিলেট করার ব্যাপারটা আসবে না। তো শেষে আমার দাদা তখন বলল যে আমার ছেলে ফিরে আসছে, আমারও তো দেওয়া উচিত। উনি দিলেন 300 বিঘা, কারণ রাজার উপরে দেওয়া যাবে না, না, তাহলে এই
650 হইল, আর আমার দাদি দিল 100 বিঘা। এই 750 বিঘা জমি উনি জন্মসূত্রে মালিক। কিন্তু আমার বাবার মৃত্যু এখন থেকে 12 সালে আমার বাবা মারা গেছেন। এই আমি বলবো যে মৃত্যুর আরো 20-25 বছর আগের থেকে উনি নিঃস্ব ছিলেন, ওনার কিছু ছিল না। উনি এভাবে এভাবে বিলি করে করে এর কষ্ট ওর কষ্ট, ওকে জমি দিতে হবে, ওকে করতে হবে, ও কোর্টে ঝামেলায় পড়ছে, ওকে জমি বিক্রি করে এটা করতে হবে। 750 বিঘা জমি প্লাস তার অ্যাচিভমেন্ট 7-6 টাকা আমরা পাইনি, আমরা কিন্তু কিছু পাইনি, নট এ সিঙ্গেল ওয়ান পাই। বৈষয়িক কিছু না পেলেও আপনারা যেটা পেয়েছেন সেটা হচ্ছে অমূল্য। এটা কেমন বাধা এসেছে আপনার এই উদ্যোগকে স্ট্যাবলিশ করতে? মায়েদের জন্য কাজ করতে গিয়ে, তাদের আশ্রয় দিতে গিয়ে কেমন কেমন বাধার সম্মুখীন হয়েছেন আপনি? প্রতি সেকেন্ডেই বাধা, প্রতি মুহূর্তেই বাধা, প্রতি ক্ষণেই বাধা, বাধার কোনো শেষ নাই। মানে এত গল্প আছে, একটু একটু করে বললেই আর কি বোঝা যাবে। আমি একটা বাসা ভাড়া নিলাম, এত পরের কথা বলছি, মানে প্রথমে তো ছিল ঢাকাতে যখন করব তখন 2003 সালের কথা বলছি, 3-4 সালে আমরা সারা ঢাকা শহর ঘুরেছি, কেউ আমাদেরকে একটা বাসা ভাড়া দেয়নি। যখনই আমরা বলছি যে আমরা একটি ওল্ড এজ হোম করতে চাই, 2, 4, 5, 7, 10 জন মানুষ নিয়ে, ভাড়া দেয় নাই। বলছে না, কেন? আচ্ছা, বুড়ো বুড়িরা পানির পিকটিক ফেলে বাসা নষ্ট করবে এই সেই। তা আমি এক জায়গায় বলেই ফেললাম যে আপনিও তো বুড়ো হয়েছেন, আপনি কি পানির পিক ফেলে নষ্ট করেন? কই না না, বেশি মানুষ একত্রে হলে সমস্যা। তা আমার একটা ভাগনার সঙ্গে ছিল, সে তখন বলছে খালা চলে আসো, ওনাকে আমাদের আশ্রমেই থাকতে হবে একসময়। মানে রাগ করে আর কি। তো এগুলো তো সিম্পল বাধা। বড় বাধা হচ্ছে যে এই কেউ বাসা ভাড়া দেবে না, যদি বা বাসা ভাড়া দিল তারপরে সে এলাকায় আমার থাকা হয় না। কারণটা হচ্ছে যে যে বয়সী মানুষগুলোকে নিয়ে আমি থাকি, এনারা তো বেশিরভাগই অসুস্থ থাকে। সুস্থ থাকলে তো কেউ আমাদের কাছে থাকে না, সুস্থ থাকলে কেউ না, কিছু না হলে ভিক্ষা করে বেড়ায়। আচ্ছা, হ্যাঁ, কিন্তু যখন অসুস্থ হয়, যখন আর চলতে পারে না, তখন তো আমাদের শরণাপন্ন হতে হয়। তখন সমস্যা হলো যে অসুস্থ মানুষ দেখা যায় রাতের বেলা চিৎকার করছে, কান্নাকাটি করছে, হসপিটাল থেকে নিয়ে আসা হয়েছে, প্যারালাইজড হয়েছে, ডাক্তার বলছে আর কিছু করার নাই, নিয়ে যান। তখন দেখা যায় রাতের বেলা সে চিৎকার, দিনের বেলা সে চিৎকার করছে। তো এলাকায় তো আরো লোকজন আছে, এরা কেউ সহ্য করতে পারতো না। আচ্ছা, পৃথিবীর এত কাজ রেখে আপনার এই কাজটা করতে হবে কেন? ও মানে আশেপাশের মানুষ আপনাকে এই কমপ্লেইন করতো? হ্যাঁ, আরো অনেক বাধা, মানে এমন কিছু বাধা আছে যেগুলো না বলাই ভালো, কারণ কিছু জিনিস লুকিয়ে রাখাটাই ভালো। এগুলো প্রচার হইলে আবার না জানি নতুন করে বাধার সৃষ্টি হয়। কারণ যারা বলেছে, যারা করেছে, তারা তো সবাই দেখছে, জানছে, শুনছে। তো ওই যে অদম্য ইচ্ছা কখনো থেমে থাকে না। এত বাধা, তারপরেও হ্যাঁ, এত বাধার পরেও কেন এরকম একটা উদ্যোগী হয়ে উঠলেন? কি জানি ওটার নামে কি মানবিকতা কিনা, ওটার নামে মানবতা কিনা, যে আমার কখনো কোনো বাধাই আমাকে থামিয়ে দিতে পারে নাই। আমার এমন হয়েছে যে একজনের পরিত্যক্ত বাড়ি, আমি সেটা ঠিকঠাক করে নিয়েছি, মানে একদম বাসের অযোগ্য ছিল, এই বাসযোগ্য করে দিয়েছেন আমাদেরই এক ভাই, উনি ইকবাল হাসান খান। উনি বললেন যে মিলাপা, আমি আপনাকে এটা বাসযোগ্য করে দিই, যেহেতু ভাড়া টাড়া নিয়ে এগুলো সমস্যা হচ্ছে। অনেক পয়সা খরচ করে উনি ঠিক করে দিলেন। ঢাকার মধ্যে না, ওটা নওগাঁতে। আচ্ছা, অনেক পয়সা খরচ করে ঠিক করে দিলেন, কিন্তু 9 মাস না যেতেই, 6 মাস 9 মাস না যেতেই ওনারা ভাড়া বৃদ্ধি করা শুরু করলেন। কি অমানবিক! মানে আপনার তো এটা একটা সামাজিক উদ্যোগ, পানির লাইন ছিল না, মানবিক উদ্যোগ, তারপরেও হ্যাঁ, পানির লাইন ছিল না, ইলেকট্রিক ছিল না, বাসায় রং ছিল না, দরজা জানলা ছিল না, সব কিছু রেডি করে আমরা নিয়েছি। 1 বছর না যেতেই বলতেছে ভাড়া বাড়ানো। তখন আমার ছেলে বললো যে মা, এভাবে আর হবে না, আসলে ওনারা থাকতে দিবে না, এই জন্য এগুলো করতেছে, বাদ দাও, আমাদের জমি আছে, টিন শেড করে উঠে যাও, কোনো দরকার নেই এই পেছনে পেছনে ঘোরা। এই আস্তে আস্তে ধাপে ধাপে এই বাধা পেতে পেতেই আমি কিন্তু একসময় এস্টাবলিশড হয়ে গেলাম। মানুষ কিন্তু বাধা দিয়ে আমাকে ঠেকিয়ে রাখতে পারে নাই, বহু বাধা আসছে। বেলা শেষেতে আপনার সকল মায়েদের মুখে খাবার তুলে দিতে গিয়ে আপনাকে নিশ্চয়ই আরো অনেক উদ্যোগ নিতে হয়েছে, সেই উদ্যোগগুলো সম্পর্কে বলুন। আগে তো জব করতাম, সেটা সবই ঢেলে দিতাম তাদের পেছনে,
আচ্ছা, কিন্তু যখন আমি জবটা ছেড়ে দিলাম, যখন আমি ঢাকা থেকে নওগাঁ চলে গেলাম, তখন কি করব, তাদেরকে কি নিয়ে বাঁচাবো, কিভাবে বাঁচিয়ে রাখবো? মানে আপনি আর্লি রিটায়ারমেন্টে চলে হ্যাঁ, গিয়েছিলেন। আমার ছেলেমেয়েরা যখন এস্টাবলিশড হয়ে গেল, সব দেশের বাইরে চলে গেল, তখন আমি ভাবলাম যে না, ঢাকায় থাকার কোনো দরকার নেই। যদি আমি সমাজের জন্য কিছু করি, মানুষের জন্য কিছু করি, তাহলে আমি গ্রামের বাড়িতে গিয়ে করব। আমার গ্রামের কিছু মানুষের জন্য, অসহায় মানুষের জন্য করব, এটা চিন্তা করে আমি চলে গেলাম। তো যাওয়ার পরে যেটা হলো, খাওয়াবে কি তাদের? বসে খেলে তো রাজার ধনও থাকে না, কিন্তু আমি কি খাওয়াবো? খুব চিন্তা করতে লাগলাম, টেনশন করতে লাগলাম। তখন আমার ছেলেমেয়েরা কিন্তু আমাকে সর্বোচ্চ সাহায্য যেটা করলো, মেন্টাল হেল্প, যে মা তুমি তো খুব ভালো রান্না করো, তুমি একটা রেস্টুরেন্ট দিয়ে ফেলো। খাবারের বিজনেসের উপরে আর কোনো বিজনেস হয় না, যেখানে আয় দিয়ে তুমি এটা চালাতে পারবে। আমি তাদের কাছে আজীবন কৃতজ্ঞ যে তারা আমাকে এই পরামর্শটা দিয়েছিল। তো শুরু যখন করলাম, তখন অল্প কিছু প্লেট, গ্লাস, থালাবাটি সামান্য সামান্য নিয়ে, যে যদি ফেল করি, আমার তো অভিজ্ঞতা নেই, যদি ফেল করি তাহলে আমি যেন বড় লস না করি, সেই জন্য 1 ডজন প্লেট, কাপ, ডজন 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 নিয়ে, যে যদি না লাগে এগুলো বাসায় লাগবে। শুরু করলাম আড্ডায় কফি নামে একটা রেস্টুরেন্ট শুরু করলাম আমি নওগাঁতেই। তো যখন শুরু করি, তখন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, পরিবার প্রত্যেকেই বলেছে নো, নো এবং নো, হবে না। কেন? কারণ আমাদের ছোট শহর এলাকা, এখানের মানুষ এই অভিজাত শহরের মতন খাওয়া, এগুলো বিলাসিতা এটা করবে না। তো আমি তখন বললাম, রাজশাহী গিয়ে খাচ্ছে, বগুড়া গিয়ে খাচ্ছে, ঢাকায় গিয়ে খাচ্ছে, তাহলে মানুষ হাতের কাছে পেলে খাবে না কেন? ওরা বলতো যে না, হবে না। এই আমি আর আমার ছেলে এই না হবে নার উপরই জেদ, একদম স্রোতের বিপরীতে, স্রোতের বিপরীতে, পুরো স্রোতের বিপরীতে গিয়ে দাঁড় করলাম। কিন্তু আমি 15 দিন পর বুঝতে পারলাম যে এত ছোট জায়গায় আমাদের হবে না। মানে এত ছোট স্পেস, মানে স্পেস আপনার কম হয়ে যাচ্ছে, হবে না। কিন্তু আপনি ঠিকই আপনার কাস্টমার পাচ্ছেন। একদম হবে না এখানে। এই খোঁজা শুরু করলাম, খুঁজতে 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 নওগাঁতে এরকম কোনোভাবেই জায়গা পাই না। যেখানেই যাই বলে যে না, খাবারের ব্যবসা নোংরা ব্যবসা, এখানে এইভাবে হবে না। তো অনেক চেষ্টা চরিত্র করে একটা জায়গা আমি পেয়েছি, খুব ভালো জায়গা পেয়েছি। এটা আনন্দবাজার গীতাঞ্জলি শপিং কমপ্লেক্সের 2য় তলায়। ডাচ বাংলা ব্যাংক আছে, যমুনা ব্যাংক আছে, খুব সুন্দর একটা ফ্লোরে সুন্দর জায়গা পেয়েছি। এবং সেখানেই আমি 12 বছর কাটিয়ে দিলাম, ওইখানে আড্ডায় কফি। এটার আয় দিয়েই আমার কিন্তু এই অনাথ আশ্রমটা চলে। এখানে কি রান্না বান্না বা মানে এগুলো কি আপনি করতেন নাকি? শুরুতে আমি করতাম, আমি একা এত কিছু সামলাতেন? হ্যাঁ, 2 বছর আমি কিচেন থেকে বাইরে বাড়াইনি। আমার ছেলে তখন দেশে ছিল, ও আসছিল, ওকে বিয়ে করাবো, এটা ওটা। ও বললো, আমি বললাম আর যেও না বাবা। তো প্রথম দিকে বললো যে ঠিক আছে, মানে আমার সাথে সাথ দিবে। তো আড্ডায় কফিটা দাঁড়িয়ে গেল, ওকে বিয়ে করালাম, আমার বেলা শেষেও সুন্দরভাবে চলছে। পরবর্তীতে সে গিয়েছে আবার, এখন ফিনল্যান্ডে থাকে। আচ্ছা, কিন্তু আমরা ততক্ষণে দাঁড়িয়ে গেছি আর কি। প্রথম দিকে 2 বছর আমি কিচেন থেকে বাইরে বাড়াইনি, কারণ কিচেনটাই তো একটা রেস্টুরেন্টের মূল। সেখান থেকে যদি ভালো প্রোডাক্ট না বেরোয়, তাহলে তো কাস্টমার ধরতে পারবো না। আর আমার ছেলে কিন্তু বাইরে থাকতো, এবং বাইরে সবার সঙ্গে একটা ইন্টিমেসি তার ভালো। তখন নওগাঁতে ওয়াইফাই বললে মানুষ, ওয়াইফাই ফ্রি রেস্টুরেন্ট বললে মানুষ মনে করতে এটা খায় না, কি করে, মানে ওয়াইফাইটা। এমন একটা সময়, এমন একটা প্রতিকূলতার মধ্যে আমরা কিন্তু ওয়াইফাই ফ্রি রেস্টুরেন্ট চালিয়েছি, যাতে অন্তত পক্ষে ব্রাউজ করতে এসেও সে খায়, আবার খেতে গিয়েও ব্রাউজ করার জন্য আরেকটু বেশি সময় থাকে। এবং স্টুডেন্টরা আমার কাস্টমার বেশি ছিল, কারণ আমরা তখন 30 টাকায় 1 কাপ কফি দিতাম, আর বলতাম 30 টাকায় 1 কাপ কফি, এত সস্তায়। এবং ওইটাই আমি চালিয়েছিলাম 4 বছর পর্যন্ত। বলতাম ওই প্রোডাক্টে আমার সেল লস হোক, ওটার জন্য সবাই আসে, থাক, আস্তে আস্তে খাওয়াটা আস্তে আস্তে শিখবে, শেখাতে হবে। তো আপনি পুরো নওগাঁর মানুষকে একরকম কফি খাওয়ানো শিখিয়েছেন। একদম। এবং না বললেই নয় যে ঈদের মধ্যে, রমজান ঈদটা আমরা পেলাম, ওটা আমাদের অনেক বড় একটা টার্গেট ছিল, কারণ ঢাকা সহ বিভিন্ন জায়গা থেকে ঈদে কিন্তু মানুষ বাড়িতে যায়। এইটা আমরা ধরবো, ওই সময় মানুষ কি করে এটা ধরবো। ঠিকই তাই, পুরো নওগাঁ শহরে যত দোকান আছে, আমি তো বস্তা নিয়ে বেরোইছিলাম একটা রিক্সা নিয়ে, প্রত্যেকটা দোকানের সামনে দাঁড়াবো আর বলবো যে কফি আছে, ছোট বড় মিনিমাম যা আছে, সিঙ্গেল সবকিছু সব নিয়ে সারা সান্তাহার, নওগাঁ, এদিক সেদিক সমস্ত শহরের কফি নিয়ে চলে আসছি আমি। কফি নাই, মানে পুরো নওগাঁকে আপনি কফি শূন্য করে দিয়েছেন। কফি শূন্য করেছি। এবং ঢাকা থেকে কফি তখন যাচ্ছে না, কিছু একটা সমস্যা ছিল সেই সময়, যাচ্ছে না।
আমরা পাচ্ছি সাপ্লাই পাচ্ছি না আর কি। মানে কফির ক্রেভিং হলেই আড্ডায় কফি। হ্যাঁ, এবং ওই পুরো নওগাঁ কফি শূন্য করে দিয়ে আমরা কফি চালালাম। এবং আমার কাছে মনে হতো যে পয়লা বৈশাখ, ঈদ এগুলোর সময় মানুষ দোকান বন্ধ করে দেয়, আর আমরা এটা নব উদ্যমে খুলি। আমার ছেলে বলতো, মা সকাল থেকে মানুষ ঈদ করে, বিকাল থেকে কি করে, সন্ধ্যার পরে কই যাবে, সব এখানে আসবে। হ্যাঁ, যা কথা তাই। হ্যাঁ, মানে এবং তাই মানে আমরা যখন ঘুরতে বের হওয়া হয় তখন কিন্তু রিল্যাক্স বলতে এক কাপ চা বা কফি, মানে আমরা কিন্তু চা কফি ছাড়া মানে আড্ডাটা ষোলকলা পূর্ণ হয় না, কখনোই না। একদম। তো ওর এই ইয়েটা আমার কাজে লাগছে, এবং আমরা এক একটা ঈদে যে সেল করেছি, দেখা গেছে সারা মাসেও সেই সেল হবে না, কিন্তু এক দিন এরকম সেল হয়েছে আমাদের। এবং নওগাঁ জেলায়, হ্যাঁ, নওগাঁ সদর উপজেলায় আমি প্রথম রেস্টুরেন্ট, এই ফাস্ট ফুড টাইপের রেস্টুরেন্ট প্রথম। তার আগে যে রেস্টুরেন্ট ছিল ওটা 4টা রেস্টুরেন্ট ছিল, কিন্তু একটু চাইনিজ টাইপের যেগুলো ছিল, মানে অনেক টাকা পয়সা নিয়ে মানুষ বসে খাবে, আর আমাদের তা ছিল 30 টাকা একটা কফি নিয়ে বসে থাক, ঘন্টার পর ঘন্টা বসে থাক, কিছু বলবো না, সাথে ওয়াইফাই ফ্রি, মিউজিক চলছে। মানে কেউ চাইলে তার হোমওয়ার্কটাও করতে পারে, কেউ চাইলে অনলাইনে অ্যাসাইনমেন্টসও করতে পারে। এবং এগুলো হেল্প করতো আমার ছেলে। আচ্ছা, কারণ এই আইডিয়াটা কিন্তু খুবই ইনোভেটিভ, যে আসো আমরা তোমাদেরকে এই হেল্পটা করব। কারণ আপনি শুধু এক কাপ, শুধু যেখানে মানুষ খেতে যায় খাবারটা শেষ হলেই সে উঠে আসে, বাট ওখানে যখন একটা পারপাস থাকে তখন খাওয়ার পরেও সে তার পারপাস সলভ করছে। কিন্তু একটা সার্টেন টাইম খাওয়ার পরে কিন্তু আমাদের আবার খাবারের ক্রেভিংটা চলে আসে। ফুড এমন একটা জিনিস যে এভরি সার্টেন অফ টাইম এটা আপনাকে নিতেই হবে। এক্স্যাক্টলি। তো এইভাবেই ধীরে 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 আমি গড়ে তুলেছি যে এই উদ্যোগ যদি না নিতাম তাহলে বেলা শেষের মা বা শিশুদের বাঁচিয়ে রাখা আমার জন্য খুব কঠিন হতো, খুব কঠিন হতো। আপা কতবার কেঁদেছেন, কত রাত কেঁদেছেন, কতবার হেসেছেন, কতবার হাসিয়েছেন আপনার মায়েদের? কতবার কেঁদেছি গুণে তো বলতে পারবো না, আমার কাছে মনে হয় আমি প্রতিদিনই কাঁদি। এই জন্য কাঁদি যে আমি যাদের নিয়ে কাজ করি তাদের অসহায়ত্বের কথা ভেবে কাঁদি। অর্থাৎ আমার নিজেকে আমি ওই জায়গায় দাঁড় করাই, মানুষ হিসাবে ওই দাঁড় করিয়ে কাঁদি। একটা বাচ্চা যখন রাস্তায় কুড়িয়ে পাওয়া যায়, একটা বাচ্চা যখন হসপিটালের বারান্দায় পড়ে থাকে, ওইটা নিয়ে আসলে আমার কাছে মনে হয় যে সেই আমি, আমার সত্তা, আমার অস্তিত্ব। এরকম প্রতিনিয়তই, কারণ সমাজটা আমাদের এমন হয়ে গেছে যে শুধু আমির মধ্যে ডুবে গেছে সবাই। একদম আমি, আমাদের বলতে ভুলে যাচ্ছি আমরা। আমার চারপাশে যারা আছে, ঈদের দিন হোক কিংবা কোনো আনন্দের দিনে হোক, আমার চারপাশে যারা আছে তারা যদি ভালো না থাকে, আমার ভালো না থাকার কোনো মূল্য নেই। এই জিনিসটাকে আমরা ভুলে যাচ্ছি। একা একা তো ভালো থাকা যায় না, কিন্তু আমরা কি ওটা আসলে ভাবি? এই সমাজ ব্যবস্থা যা হয়ে গেছে, একটা মানুষ এসে যখন হাত পাতে 2টা টাকা বের করতে আমাদের অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়। এবং খুচরা খুঁজতে থাকি, খুচরা আছে কিনা। হ্যাঁ, সবচেয়ে ছোট নোটটা, সেটাও সবার থেকে বের হয় না, আমার থেকে বের হয় না। তাহলে কান্নার তো কোনো শেষ নাই। এই মানুষের সংখ্যা তো অনেক বেশি, আমাদের সমাজে এই মানুষের সংখ্যা অনেক বেশি। আর আনন্দ বলবো এই ভেবে যে এই যে মানুষগুলোর জন্য কাজ করি, আমি সবার মা হতে পেরেছি। আমার 2 সন্তানের মা আমি না, মানে আমাকে মা বলা নিয়ে কাড়াকাড়ি হয়, ঝগঝাটি হয়, একটা প্রতিযোগিতা। আমি সবচেয়ে ছোট প্রতিযোগিতার কথা বলি, একেবারে ছোট যেটা, সেটাই আমার কাছে বিশাল। নাহিয়ান নামের একটা বাচ্চা আছে আমার, যাকে আমি 8-10 মাস বয়সে রাস্তা থেকে পড়ে পেয়ে কুড়িয়ে নিয়ে এসেছিলাম। সেই বাচ্চা 18 সালের বাচ্চা, তখন হয়তো 10-11 মাস বয়স ছিল তার, এখন তার বয়স। আপনি রাস্তায় পেয়েছেন? হ্যাঁ, রাস্তায়, একদম রাস্তায়। আমার সেদিন অনেক জ্বর, আমি বিছানায়, আড্ডায় কফিতেও যেতে পারিনি। হঠাৎ একটা মেয়ে আমাকে ফোন দিচ্ছে। ওই যে বললাম যে সবার আস্থার জায়গাটা আমি হতে পেরেছি, সবার আস্থার জায়গাটা হতে পেরেছি। তো ফোন দিচ্ছে, আন্টি আমি একটা বিপদে পড়েছি। কি বিপদ বাবা? তো আমি একটা বাচ্চা পেয়েছি, সেটা কোথাও কারো কাছে দিতে পারছি না। মানে কি?
মানে 8-9 মাসের একটা বাচ্চা রাস্তায়, হ্যাঁ রাস্তায়, মানে আমি কারোর কাছে দিতে পারছি না। মানে কি বলছে, আমি প্রথমে মনে করেছি যে এটা তো ঢাকা বাস স্ট্যান্ড, তো নিশ্চয়ই হয়তো কাউন্টারে মা বাবা আছে, বাচ্চাটা পায়ে পায়ে চলে এগিয়ে আসছে, তো সেই মনে করে ও প্রত্যেকটা কাউন্টারে ঘুরছে। ঘোরার পর যখন পায়নি, এখন সে চিন্তা করছে কেউ যদি আমাকে বাচ্চা চোর বলে তাহলে আমি কি হ্যাঁ বলবো। এটা একটা প্রতিবন্ধকতা থাকেই, হ্যাঁ, কেউ যদি আমাকে কারণ বাচ্চাটা একদম নিউবর্ন না, 8-10 মাসের বাচ্চা। আমি তখন কি করব, এখন ওর ভয় লাগছে। এই ভয় লাগলে সে আমাকে ফোন দিয়েছে, মানে আমি তার আস্থার জায়গা। আমি বললাম আমার তো অনেক জ্বর, আচ্ছা তুমি আড্ডায় ঢোকো তাড়াতাড়ি, তুমি আর বাহিরে থেকো না। তো ওইটা ডিস্টেন্সটা বেশি না, ওয়াকিং ডিস্টেন্স, তাড়াতাড়ি তুমি আড্ডায় ঢোকো আগে। ও আসছে, আমি আসলাম। আপনি সেই জ্বর নিয়ে চলে আসছেন? হ্যাঁ, এসে আমি চেয়ারটায় বসছি, তো ও মেয়েটা বাচ্চাটা কোলে করে আমার সামনে চেয়ারে বসছে। তা আমি ওই বাচ্চাটার দিকে তাকাই, ডিসেম্বর মাস, শীতের দিন, গায়ে একটা পাতলা কাপড়, হুড় হুড় করে কাঁপছে, ছোট্ট বাচ্চা। হ্যাঁ। তা আমি তাকায় তাকায় বলছি যে তুমি কি মার কাছে আসবে? সে টেনে ওর কাছ থেকে নেমে আস্তে আস্তে গুড়ি গুড়ি পায়ে হেঁটে এসে আমার কোলে বসলো। আমি আমার ছেলেদের বললাম যে তাড়াতাড়ি গিয়ে একটু জ্যাকেট ট্যাকেট কি পাও নিচেই আছে, নিয়ে আসো, ওকে একটু ঢাকো, ওর তো অনেক ঠান্ডা। আমি আমার চাদর দিয়ে ওকে ঢেকে নিয়ে বললাম কাপড় নিয়ে আসো আগে। কিন্তু আমি দেখছি তার অনেক ক্ষুধা, চেহারা দেখে বোঝা যাচ্ছে অনেক ক্ষুধার্ত বাচ্চা, একটু খাবার দাও। তো ওরা বললো যে আজকে আমাদের তো কিছু নাই, শাকভাজি আর ভাত করেছি। তাই আমি বললাম যে দাও, সেটাই দাও, অসুবিধা কি, একটা ডিম ভেজে দাও। তো আমি এখনো ওই দৃশ্যটা ভুলতে পারি না, যে সে এরকম করে হাত চালায় ভাতের মধ্যে দিয়ে বড় একটা হা করে করে ওই শাকভাজি আর ভাত ওই নিজে নিজে ওই খাচ্ছে। ওই 8-10 মাসের বাচ্চা খাচ্ছে এরকম করে, নিনান্থিন শুকনা। তো আমার চোখে একদম পানি এসে গেল যে কি একটা মানুষের বাচ্চা, এটা কি চিন্তা করা যায়? আচ্ছা কি করি এখন, বাচ্চা আচ্ছা, খাওয়ালাম। দেখেন আমাদের পরিবারগুলোতে বাচ্চাকে খাওয়ানোর জন্য কত রকমের আয়োজন, মানে সে গল্প আমি করব এর পরেরটার সময়, যে খাওয়া কি জিনিস। এত এত অট্টালিকা, ওই সেগুলো দেখাশোনার জন্য, লুক আফটার করার জন্য গ্রাম থেকে গার্ড নিয়ে এসে রাখা হচ্ছে, অথচ মানুষ 8 বছরের বাচ্চা বা 60 বছরের মহিলা, তাদের অবস্থান হচ্ছে রাস্তায়। রাস্তা কি নির্মম বাস্তবতা, কি নির্মম। তো ও তখন আমি ওকে ও খেলো, খাওয়া দাওয়ার পরে খেয়ে ঘুমিয়ে গেল, খেয়ে ঘুমিয়ে গেল। কি করব বাচ্চা নিয়ে, তাই তো রাত হয়ে যাচ্ছে, যদি কেউ ক্লেম করে তাহলে বিপদ হবে। তো প্রথমে আমি সমাজসেবার ডিডি স্যারকে ফোন দিলাম, দিয়ে বললাম স্যার আপনি অফিসে আছেন? বললে হ্যাঁ আছি। তা আসি, একটু বিশেষ জরুরি, আসেন। গেলাম, যে উনি গল্প শুনে ওনারও চোখে পানি, মানে বাচ্চা দেখে সবাই। স্বাভাবিক। তারপরে থানায় একটা জিডি করলাম। তো স্যার বলতেছে আপনি রাজশাহীতে আমাদের সোনামণি একটা ইয়ে আছে স্টেশন সমাজসেবার, ওখানে দিয়ে দেন। তা আমি বললাম যে মানে বাচ্চাটা দেখে মায়া লাগলো, আমি বললাম স্যার আমার কাছে থাক, যদি বাচ্চা মা মা করে কাঁদে, যদি খুব অস্থির বাচ্চা হয় তাহলে তো আমি রাখতে পারবো না, কিন্তু যদি বাচ্চাটা আমার সঙ্গে মিলিয়ে যায় তাহলে আমি রেখে দেবো। কয় এত কাজ করবেন, কখন আবার আপনি বাচ্চা পালবেন? আমি থাক, আমার কাছে থাক। নিয়ে আসলাম ওকে। মমতার ভাষায় হলো ওই 8-10 মাসের বাচ্চাটাও বোঝে। হ্যাঁ, তাই এসে আমি একটা বড় কাঁথা কেটে ফেললাম, যে ছোট মানুষ টয়লেট বাথরুমের বিষয় দিয়ে আছে, আমার ঘরে তো ওরকম কিছু নাই, তো বড় একটা, ওইটা আমার প্রথম, কারণ আপনার ছেলে মেয়েরা তো বড় হয়ে গেছে একদম বহু আগে, সেটা কত বছর পরে এটা। তো আমি একটা কাঁথা কাটলাম, কেটে ছোট ছোট করে পলি দিয়ে কি করে ওকে নিয়ে, আর ওই মেয়েটাকে বললাম তুমি আজকে আমার কাছে থাকো। আচ্ছা, কেন যে রাখলাম ওখানে, কেউ কেউ এটা ওটা বলতে বলতে নাহিয়ান নামটাই মনে হলো যে রাখা, আমার ঠিক মনে নাই যে কিভাবে নামটা হলো, তবে ওর নাম হয়ে গেল নাহিয়ান। ও তো তখন কথা বলতে না পারতো না না, ও তেমন কোনো কথা বলে না। একটা বাচ্চা যে কথা বলতে পারছে না, তারও কি ক্ষুধা, ভাতের প্লেটের উপরে এসে হামলে পড়ছে। কারণ ক্ষুধাটা কতক্ষণ ধরে আছে আমরা তো জানি না, তবে তার প্রচন্ড ক্ষুধা ছিল, ওটা বুঝছি। তো যেটা বলছিলাম যে ওকে নিয়ে গিয়ে আমি বাসায় নিজের মতো করে যত্ন করে, মানে কি করব, ও সারা রাত ঘুমাচ্ছে আর আমি জেগে আছি। কারণটা হলো কখন ও উঠে চিৎকার দিয়ে বলবে আমি মার কাছে যাব। ওই বয়সে একটা বাচ্চা তো তাই হওয়ার কথা। হ্যাঁ, তাই হওয়ার কথা। কিংবা মা মা করে চিৎকার দিবে, ওটা আমার আতঙ্ক, যে একটা বাচ্চা যদি মা মা করে চিৎকার দেয়, আমি ওকে কোথা থেকে মা দিব? কি আল্লাহর ইচ্ছা, সারাটা রাত সে ঘুমায় আছে, একদম তার কোনো বিরক্তি নাই। এবং ফজরের আজান যখন হচ্ছে, তো আমি নামাজ পড়তে যাব এই মনে করে যেই উঠছি, দেখি যে উঠে বসে গেল। এখন আমার ভয় আরো বাড়ছে, এইবার বুঝি চিৎকার দিবে। মমতার কি শক্তি! তখন আমি বলছি যে চলো আমরা ওয়াশরুম থেকে আসি।
সে উঠে গেল। তাকে নিয়ে যায় সব শেষ করে এনে বসায় আমি তাড়াতাড়ি মুড়ি আর বিস্কিট দিয়ে একটা বাটি দিয়ে বসাচ্ছি, যে কারণ ওর খাওয়ারই বেশি, কিছু খাক। হ্যাঁ, খেতে লেগে গেল, মানে রোবটের মতো আর কি। মানে মানে তার মা নিয়ে কোনো না না, ভ্রুক্ষেপ আমি যে নেই। চিন্তা করছি, আমি যে টেনশনে আছি, সেই টেনশনটা থেকে যে সে আমাকে সে তো মুক্তি মা দিয়ে দিল। খুঁজবে, না। কিন্তু সে আসলে মা না, খুঁজছে মায়ের না। মমতা খুঁজছিল, হ্যাঁ। সেটা যে সে পেয়ে এই গেছে। এখন ওকে মুড়ি দিয়েছি, বলে কি আমি বললাম মা নামাজ পড়বে। ও একটি কথাও বলছে না, মানে কথা বলাই শেখেনি তখনও। মা নামাজ পড়বে, কিন্তু সে সব কথা আমার বুঝছে, এটা আমি বুঝতে পারছি। তো মুড়ি খাচ্ছে, আমি ওর পাশেই বসে ওই বিছানায় বসে নামাজ পড়লাম, যে আমি দূরে গেলে যে চিৎকার দেয়, মানে বাচ্চার কান্না আমার সহ্য হয় না আর কি। আপনার আসলে এখনো কারো না। কান্নাই সহ্য হয় না। এখনো না। কারো কান্না যদি সহ্য করতে পারতেন, তাহলে এই মহৎ কাজগুলো আপনি করতে পারতেন না। কারো কষ্ট আপনি সহ্য করতে সহ্য পারেন করতে না। পারি না। হ্যাঁ, এখন ও নামাজ হয়ে গেছে, শীতের রাত তো, ওর মুড়ি খাওয়া হয়ে গেছে। তোকে আচ্ছা। একটু পানি খাইয়ে বললাম আসো আমরা শুয়ে পড়ি। হুম। আবার ওকে বুকের মধ্যে জড়ায় ধরে শুয়ে পড়লাম। দেখলাম সারা রাত সে বিছানায় কিন্তু সে বিছানা নষ্ট না, করে বিছানা নষ্ট করে নাই। তাইলে ওকে এখন তো আর করার কোনো সুযোগ নেই। তা আমি ওকে জড়িয়ে টড়িয়ে নিয়ে শুয়ে পড়লাম। একটু বেলা হলে আবার উঠলাম, এরপরে খাওয়ালাম। আস্তে আস্তে আমি বুঝলাম যে সে আমার সঙ্গে অ্যাডজাস্ট। আচ্ছা, মানে তার কোনো বিরক্তি নাই। আমি একটু দূরে গেলে সে তাকায় কোথায় গেলাম, এইটুকুন সে বুঝে গেছে যে সে একটা আশ্রয় পেয়েছে। একটু দূরে গেলেই তাড়াতাড়ি দৌড়ে আসে যে আমি কোন দিকে গেলাম, তো ওয়াশরুমে গেলাম, কিংবা হয়তো আমাদের অনেক বড় জায়গা, বড় বলতে 25 শতক জায়গার মধ্যে আমাদের এটা করা, তো হয়তো এখানে ওখানে গাছ লাগানো, এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, ও খুঁজে না পেলে তাড়াতাড়ি করে তাকায় যে কোন দিকে গেল। তারপরে কিছুদিন যাওয়ার পরে যেটা হলো, যে ওকে রেখে যে আমি আড্ডায় যাবো আর যেতে পারি না। ও ভীষণ চিৎকার, আপনাকে ছাড়তে চায় আমাকে না। আর ছাড়বে না। তখন কি করি, খাওয়াটা বেশি পছন্দ। আমি বলি, এই ছেলেকে কিচেনে নিয়ে যাও, শিগগিরই খাওয়া দাও, আড্ডায় ওইটা গিয়ে? দাও না, ওই আমাদের বেলা শেষের বেলা কিচেনে, শেষের kitchen মানে এ। ওই দিকে না গেলে তো আমি বেরোতে পারছি না। আচ্ছা, দিয়ে মানে ওকে, তাকে একরকম ফাঁকি দিয়ে। হ্যাঁ ফাঁকি দিয়ে ওকে খাবার টাবার দিয়ে বসিয়ে ওখানে খেতে থাকবে, আর আমার ব্যাগ আগেই একজন নিয়ে যে রাস্তায় রেখে আসবে, আমি খালি ভিতর থেকে বোরকাটা গায়ের মধ্যে দিয়ে দৌড় দিব, মানে ও যেন না দেখে। সারা দিন কাঁদবে যদি আমি না থাকি, আর এক যন্ত্রণা। তো কাদায় রেখে যাওয়া যায় না। ওই কিছুক্ষণ পরপরই ওরা সবাই এই যে মা আসতেছে, ওই যে মা আসবে, এই যে ফোন দিয়ে বলে দিলাম এখন আসবে, এভাবে করে করে রাখতো। তো যে কথাটা বলতে গিয়ে এত কথা বললাম, সেই মূল কথাটা হচ্ছে এই, যে এই যে সবাই মা ডাকে, সবাই একদম বৃদ্ধ থেকে কেবল মুখ ফুটেছে, প্রত্যেকে আমাকে মা ডাকে। তার সঙ্গে নাহিয়ানের মা ডাকটা কিরকম, এই তো সেদিন আরো ছোট বাচ্চা আছে, আসতেইছে, এরপরে তো আর থেমে নাই। নাহিয়ান হচ্ছে মানে ছোট বাচ্চা, মধ্যে নাহিয়ানকে প্রথম দিয়ে আসা। প্রথম হ্যাঁ, আসা। প্রথম আসা। সেটা কত সালের ঘটনা? 18 সালের ঘটনা। 18 সালের হ্যাঁ। ঘটনা, মানে অনেক তার দিন আগে হয়ে শুধু গেছে। প্রবীণদের নিয়ে কাজ করতাম। আচ্ছা। এই শিশু আসা শুরু হলো কেবল। নাহিয়ানের এই নাহিয়ানের পরে কিন্তু আরো আসছে যাচ্ছে, এটা হচ্ছে সেটা হচ্ছে, এগুলো কিন্তু হচ্ছেই। হঠাৎ সেদিন নাহিয়ান পেছন থেকে আমার গলাটা এইভাবে জড়িয়ে ধরে স্বর্ণাকে বলছে, আমি আমার এলাকার ভাষাই বলি যে ও কি বলছে, হ্যাঁ, হাতটা এরকম সরিয়ে দিয়ে বলছে, আরেকজনের হাত সরিয়ে দিচ্ছে, মানে সবাই আমার গায়ে গায়ে থাকতে চায়। হয়তো আমি একটু শুয়ে আছি, আচ্ছা। ও গায়ের উপরে উঠছে, ও মাথার উপরে উঠছে, ওইটা করছে ওইটা মানে করছে, বেলা শেষে। বেলা শেষেতে। তো ও পিছন থেকে আমার গলাটা ধরে সবার হাতগুলি সরিয়ে দিয়ে বলছে, তোরই তো মাও আছে, আমার তো মাও নাই, এটাই আমার মাও, এটা তোরকে মাও দিব না। এটা হচ্ছে আমাদের দেশি ভাষায় বললাম। এই কথার অর্থ হচ্ছে যে তোদের তো মা আছে, মানে ওদের মারা কেউ দেখতে আসে, কেউ ফেলে গেছে, কেউ নানি বা খোঁজ খবর, কিন্তু ওর তো জীবনে কেউ আসেনি। ও তো দেখে যে স্বর্ণার এ আসছে, ওরও আসছে, ওরও আসছে, কিন্তু আমার তো কেউ আসেনি। তার মানে আমার মা এটাই, তোদের মা না। সেটা বোঝাতে চাচ্ছে যে এটা আমার মা, কষ্ট তোদের একটা মা। বাচ্চার। ওইটুকু মানুষ মাদ্রাসায় যাবে, এখন এতদিন ধরে মাদ্রাসায় আসছে। আপনি তাদেরকে পড়াশোনাও করাচ্ছেন? হ্যাঁ, পড়াশোনা মাস্ট, পড়াশোনা না করলে তো। নাহিয়ান কি পড়ছে? এখন মাদ্রাসায় পড়ছে, ওকে কোরআনে হাফেজ করব। ওই দিনই শপথ নিয়েছিলাম, যদি এই বাচ্চা আমার কাছে থাকে, আল্লাহ পাক তুমি রহমত করো, তাকে আমি কোরআনে হাফেজ করব। তো এখনো সে যাবার সময় পাশেই, বেশি দূর না আমাদের ইয়েটা, হিফজখানাটা, সে কাঁদবে। সে কান্না কিরকম কান্না, মানে রাস্তার লোকজন কেঁদে ফেলবে ওর কাঁদা দেখে। মা ছেড়ে যাচ্ছে ছিনায় তাই? নিয়ে যেতে হচ্ছে তাকে, ওখানে মার কাছে আবাসিক যাব, থাকছে। আবাসিক থাকতে হয়। কোরআনে হাফেজ হতে হলে ওখানে বাড়ি আবাসিক থেকে হবে থেকে। না, মার কাছে যাব, আমি মার সাথে যাব। আমি যাই না কেন, ওই গেলে ওখান থেকে আমি আবার আসতে পারি না। ওই মাটির মধ্যে শুয়ে আছড়া আছি ধাপড়া ধাপড়ি করবে, আর কোনোভাবেই আমাকে আসতে দেবে না।
মানে নারীর টান শুধু জন্ম থেকে আসে ও না, জানে না, এটা আসলে মমতা থেকেই ও আসে। জানে না যে মা আসলে কেমন হয়, ও জানে এটাই আমার মা। কিন্তু ওকে আমি সব গল্প করি, সব সময় করি, কারণ ও যেন ব্যথা না পায়। যে ব্যথা পেয়েছে যে হ্যাঁ ওর মা ওকে ফেলে গেছে। তা আমরা পরে অবশ্য খুঁজে বের করছি, আমি কিন্তু তাদের পরিবারকে খুঁজে বের করছি, আমি জানি। আপনি জানেন না? হ্যাঁ, যে ও যখন নওগাঁ বাস স্ট্যান্ডে পড়ে, বেশি দূরের বাচ্চা হতে পারে না, এটা আমার ধারণা। খুঁজতে 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 বলতে বলতে এটা সেটা করতে করতে আমি কিন্তু খুঁজে বের করে ফেলছি। সেটা হচ্ছে ওর জন্মের আগেই ওর বাবা হচ্ছে আমাদের নওগাঁ সুলতানপুর এলাকার, আর ওর মা হলো এই যে মাগুরা টাগুরা ওই দিকের কোন একটা জায়গার। তারা ঢাকায় যখন গার্মেন্টসে ছিল তখন তাদের পরিচয় হয় এবং বিয়ে হয়। আচ্ছা। এবং সেইখান থেকেই তাদের এই সন্তান আসে। সন্তান আসবার আগেই তাদের সঙ্গে মনোমালিন্য হয়ে যায়। সন্তান জন্মের পরে থেকেই ডিভোর্স, এবং দুজন দুই জায়গায় থাকে। এ নিয়ে যে মাদারীপুর ওর মার বাড়ি। আচ্ছা। মাদারীপুর মানে মার নানির বাড়ি, মার বাবার বাড়ি আর কি। তো এ নিয়ে যায় ওখানে রেখে আসে, ও নিয়ে আসে এখানে রেখে যায়, এরকম। মানে ওই বাচ্চাটা কেউ পালতে চায় না। পরে বলছে বাচ্চাটা বড় হোক, আমরা নেব। তো বাচ্চাটা বড় হলেও যখন নেয় না, তখন নিয়ে গিয়ে ওই রাস্তায় ছেড়ে দিয়ে বলছে যে ও অ্যাক্সিডেন্ট করে মারা যাক, কেউ আমরা নিব না, যা হয় হবে। ওরাও নেয়নি, ওরাও নেয়নি। নিষ্ঠুর। আর ওই বাবাটাও ড্রাগ অ্যাডিক্টেড, ওই মাও ড্রাগ অ্যাডিক্টেড, তাহলে ওকে নিবেটাকে? আর এই বাচ্চার দাদি একেবারে মানসিক প্রতিবন্ধী, ঘোরতর পাগল। একটা ফুপু আছে, সে এত অসুস্থ যে মাকেই টানতে পারে না, সেই বাচ্চা টানবে কিভাবে? এই জন্যই পাটটা টোটাল অফ করে দিছি, বাদ, ওদিক থেকে আর কেউ আসা। আমার হাজব্যান্ড মাঝে মধ্যে বলে যে না হ্যাঁ বড় হলে চলে যাবে। আমি চলে যাক, চলে গেলে কি হবে? আমার ছেলেমেয়েরা বড় হয়ে কি যায়নি? একজন ফিনল্যান্ডে থাকে ফ্যামিলি সহ, একজন অস্ট্রেলিয়া থেকে ফ্যামিলি সহ, তো কি হয়েছে? ওই 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 দুঃখ পাইলে চলবে না। ও বড় হয়ে যেখানে শান্তি পাবে সেখানে যাবে। সে কি বাবার বাড়ি যাবে, না মার বাড়ি যাবে, না নিজে একা থাকবে, সে তার ব্যাপার। সেটা তার তার একদম পছন্দ। একদম পছন্দ। আপনি আপনার জায়গায় থেকে আপনি আপনারটা করলেন, এবং কি মমতার কি শক্তি! কষ্ট পেলাম, কিন্তু কষ্টটা কাউকে বুঝতে দেওয়ার দরকার নেই। এই যে ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ, এত রকমের কাজ করছেন, এত এত মানবিক কাজ করছেন, মানুষের সহযোগিতাটা কেমন পেয়েছেন? অবশ্যই আলহামদুলিল্লাহ বলবো, মানুষের সহযোগিতা আছে। সবাই যদি অসহযোগিতা করতো তাহলে এত বড় একটা কাজ করাই যেত না। আমি কিন্তু আমার অজান্তেই আমি দেখেছি, আগে তো দীর্ঘদিন কাজ করছি, তো 20 বছর আগে কিন্তু আমাকে মেনে নিতে পারতো না কেউ, সমাজও মেনে নিতে পারতো না। মানে কি কাজ এটা, কেন করব, এরকম একটা, মানে কেউ বুঝতেই পারতো না। এখন কিন্তু মানুষ কিছুটা হলেও বুঝতে পারছে আমার কাজকর্ম দেখে, বা বিভিন্ন জায়গায় প্রচার প্রচারণা দেখে আশেপাশের মানুষ যে কি করে এগুলা। মানে ওরা পাগল, মাঝে মধ্যে লোকজন এরকম বলে যে আসলে কি ওরা পাগল নাকি এই মহিলা পাগল, বোঝা কিন্তু মুশকিল। কে পাগল আসলে এখানে? করছি সহযোগিতা, একেবারে নাই সেটাও বলবো না, একবারে ফুল সহযোগিতা সেটাও বলবো না। তবে মানুষের আন্তরিকতা আছে। সবাই তো এই ধরনের মানুষকে ঘরে নিয়ে বসাতে পারবে না, কিন্তু আমার আত্মীয় স্বজন আছে না, তারা আজকে এটা কালকে ওটা, আমার কষ্ট দেখে। এই যে দুর্মূল্যের বাজার চলছে এখন, চাল কিনতে তেল কিনা হচ্ছে না, তেল কিনতে ডাল কিনা হচ্ছে না, এরকম একটা পরিস্থিতি। কারণ আপনার সবকিছু আপনি আপনার অর্থায়নে করছেন। এবং দেখেন যে এতগুলো মানুষের খাওয়া, একটা পরিবারে যদি 20 জন মানুষ থাকে, পার ডে যদি 200 টাকা খরচ হয়, তাও 4000 টাকা কিন্তু প্রতিদিনের খরচ। তাহলে মাসে কত বড় একটা অ্যামাউন্ট, শুধু ডাল ভাত খেলেও। আমি শুনেছি আপনি শুধুই ডাল ভাত খান। হ্যাঁ, আপনি শুধুই ডাল ভাত খান? ডাল ভাত এই জন্য খাই, মানে এমনিই খাই, আসলে ভাল লাগে তাই খাই। আর ওইটা মনে হয় যে মানুষ তো ডাল ভাতটাও অনেকে পায় না, এই চিন্তা করে আপনি ডাল ভাত। হ্যাঁ, ডাল ভাতটাও তো পায় না। পাচ্ছে কি? সবাই তো পাচ্ছে না। এই যে বাচ্চাগুলো নিয়ে আসি, হয়তো এই কথাটা শুনলে মনে হবে যে এখনকার যুগে মানুষ না খেয়ে থাকে, কিন্তু ওই জায়গাটাই পৌঁছাইতে হবে যার কারা আসলে না খেয়ে থাকে। তারা কিন্তু আপনার আমার জায়গায় আসতে পারে না, না আমরাও তাদেরকে কিন্তু খুঁজতে যাই না। হ্যাঁ, কিন্তু যার দেখা সে কিন্তু ঠিকই দেখে। আর দেখার জন্য শুধু চোখ না, দৃষ্টিভঙ্গিটা খুব দরকার। পাল্টাতে হবে, দেখতে হবে, জানতে হবে যে আমি যে সারা জীবন কাজ করব, কাজ করে আমি ব্যাংকের মধ্যে কারি কারি টাকা রেখে আমি একটা কাফন নিয়ে চলে যাব, আর ওই টাকাগুলি ওদের বড়ি ভূতে খাবে, আমি বলি, কিন্তু লাভ তো নাই কিছু। মানে মানুষ মনে হয়, আসলে আপনাকে দেখে আমার যেটা মনে হচ্ছে, মানুষ আসলে পুষ্টি শুধু খাবার থেকে পায় না। মানে এই যে সাহস, এই যে শক্তি, এই কাজগুলো থেকেই মনে হয় মানুষ পুষ্টি পায়। মানে আপনি এত
এত উদ্যমী একজন মানুষ, কিন্তু আপনার খাবারের মেনু হচ্ছে ডাল আর ভাত। আর আমি যদি ভুল না হয়ে থাকি, 40 বছর ধরে আপনি এই সাদামাটা পোশাকেই আছেন। হ্যাঁ, ভালো লাগে যে সাধারণ পোশাকেও অসাধারণ কাজ করবার যে অনুভূতি, সেটা একটু ভিন্ন। পোশাক দেখে কাউকে কিছু বিচার বিবেচনা আমরা না করি, চিন্তা না করি। মনটা যত প্রস্ফুটিত রাখা যায়, মানুষের জন্য মন যত কাঁদে, ততই সহজ হয়, সুন্দর হয়। যে আমি কার সামনে যাচ্ছি, কোথায় যাচ্ছি, কথা বলতে মানুষ যেন ভয় না পায়। যেমন আমাকে মা বলতে কেউ ভয় পায় না, আমার গায়ে গায়ে জড়িয়ে থাকতে কেউ ভয় পায় না। মানে নিজের বাচ্চায় মানুষ পালতে পারে না, আর মানুষের বাচ্চা নিয়ে সে এইভাবে, একদম সেই মমতার সাথে। হ্যাঁ, এটা যারা দেখে কাছে থেকে তারা অবশ্য প্রচুর করে, ফিল করে যে কিভাবে সম্ভব, এটা শুধু কিভাবে সম্ভব যে মানুষের বাচ্চা নিয়ে সে এরকম করে পালা। তো বাচ্চা না হয় বুঝলাম, ছোট বাচ্চা তাও পালা যাচ্ছে, হ্যাঁ, কিন্তু বড় বাচ্চাগুলি যারা যারা হয়ে গেছে, প্রবীণ হয়ে গেছে, এরা তো বড় বাচ্চা, তাদের পালা কিন্তু আরো কঠিন। তাদের টয়লেট বাথরুম ইউজ করা, তাদের পরিষ্কার পরিচ্ছন্ন করা কিন্তু আরো কঠিন। সেগুলো আপনি একা করছেন? আমি বলবো যে যখন কেউ বেডে চলে যায়, অর্থাৎ একটা বড় শিশু, 60-70 বছরের শিশু যখন বেডে চলে যায়, এটা কিন্তু কেউ টানতে চায় না, নিজের সন্তানও না। হ্যাঁ, আর ওই ছোট যখন কোলে থাকে তখন ওইটা কিন্তু টানা যায়, ওটা সবাই টানে। তো এই বড় বাচ্চাদেরটা কিন্তু কেউ টানতে পারে না। আমি যদি সুইপার রাখি তাও হবে না। আর আমার এমন কোনো সামর্থ্য নাই যে আমি ডায়াপার সবার জন্য ইউজ করতে পারবো। যারা অসুস্থ হচ্ছে তাদের জন্য কিন্তু একটা বিরাট খরচ। তো আমি এখনো চাই যে কম খরচে কিভাবে তাদেরকে একটু বাঁচিয়ে রাখা যায়। আপা, আপনি যখন উদ্যোগটা শুরু করেছিলেন তখন সবাই কি বলতো, আর এখন সবাই কি বলে? তখন সবাই পাগল বলতো, এখনো সবাই পাগলই বলে। খুব সহজ স্বীকারোক্তি। একদম। তখন মানে কি, এটা একটা হাস্যকর ব্যাপার স্যাপার যে মানুষের বাচ্চা নিয়ে আসা, মানুষ বয়স্ক মানুষ নিয়ে আসা, পাগল নিয়ে আসা, এই কি সাধারণ মানুষ বা কোনো ভালো মানুষ এই কাজটা তো করবে না, এরকম একটা কোনটা তাচ্ছিল্য ছিল। এখনো তো তাচ্ছিল্য করে না, কিন্তু ভালো অর্থেই পাগল হয়তো বলে। অনেক সময় বলে যে আসলে যে পাগলগুলো নিয়ে এসে কাজ করে, ওরা পাগল না, এ পাগল বোঝাই কঠিন। যে তাদের টয়লেট বাথরুম টানতে যাওয়া আসলে বলতে যেমন সহজ মনে হচ্ছে, কাজটা কিন্তু ততখানি সহজ না, ততখানি কঠিন। ওই যে মাগুলো আমার মানসিক ভারসাম্যহীন, তারা কিন্তু জানে না যে তারা মানুষ নাকি, এটা তারা জানে না। কিভাবে টয়লেট করতে হয়, কিভাবে খেতে হয়, কিভাবে গায়ে কাপড় দিতে হয়, কিভাবে গোসল করতে হয়, কিছুই জানে না। কিন্তু তাদের বয়সটা কেমন, মানে অন অ্যান এভারেজ? একটা আছে প্রায় 40 বছর, আচ্ছা, আর একটা 28-30 বছর। তারা জানে না কিভাবে কাপড় পরতে হয়, কিভাবে টয়লেট ব্যবহার করতে হয়। তারা জানে, তারা মানুষ কিনা এটাও তারা জানে না, এতটাই বদ্ধ। তো এই বদ্ধ মানুষগুলোকে নিয়ে এই যে এগুলি, মানে এই নোংরাকে যারা নোংরা বোঝেই না, তারা কি পরিমাণ নোংরা করতে পারে। একদমই তাই। হ্যাঁ, এবং প্রতিদিন এদের পরিষ্কার করা। এগুলো কিভাবে করছেন? কেউ এসে, কোনো সুইপার এসে এগুলো না না, করছে? আমার তো অত সামর্থ্য নাই যে আমি লোক রাখবো, সুইপার রাখবো, তাদের তো অনেক পে করতে হয় এখন। আর সুইপাররাও এখন এগুলো কাজ করতে চায় না। তো আমি নিজেই করি, বিশেষ করে যারা অসুস্থ হয়ে যায় এবং বদ্ধ পাগল যারা, তাদের কাজটা আমি নিজেই করি, একদম একদম নিজে হাতে, নিজের মায়ের মতো করে অথবা সন্তানের মতো। ওটাই মনে করি যে সে আমার মা, আমার বোন হলে আমি তো ফেলে দিতাম না, তাহলে এখন ফেলে দিলে তো আল্লাহর কাছে 2 রকম হয়ে গেলাম। তো আমরা সাবমার্সিবলের সঙ্গে বড় নল করে নিয়েছি সুবিধার্থে, কাজের সুবিধার্থে। এটা দিয়ে আমরা পুরো ঘর আগে ভিজাই দিই, তারপরে ব্রাশ দিয়ে ওয়াশ করে ওদেরকে ওয়াশ করে, তারপর আবার গায়ে কাপড় দেয় না, তো সব ছিঁড়ে কুটি কুটি করে ফেলে দেয়। যেখানে সেখানে টয়লেট করে, যেখানে সেখানে শুয়ে পড়ে, যেখানে সে, মানে কোনো রকম, বললাম কি যে সে যে মানুষ, ও জানে না যে আমি মানুষ। এদের ইতিহাসটা আপনি জানেন নাকি? আমি একটা জানি, একটার ইতিহাস জানি না। একটা তো আমি থেকে নিয়ে আসি, রাস্তা থেকে নিয়ে আসছি আসিয়াকে। আর একটার ইতিহাস হলো, এই মেয়েটা প্রতিবন্ধীভাবেই জন্ম নেয়। এই প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করার কারণে ওর মার সংসার হয় না। আচ্ছা, এই বাচ্চা কোলে করে সে রাস্তায় নেমে পড়ে। মানে তার বাবা এই কারণেই তার মাকে ছেড়ে দিয়েছে, যে সে একটা প্রতিবন্ধী বাচ্চা জন্ম দিয়েছে। আমি বললাম না, প্রতিটা অংশে, প্রতিটা জায়গায় এমন এমন হৃদয় বিদারক ঘটনা আছে, যেটা 20 বছরের কাহিনী 20 মাসেও বলে শেষ হবে না।
বায়োলজিক্যালি কিন্তু সে তার ওয়াইফকে ক্লেম করতে পারে না যে কেন সে একটা প্রতিবন্ধী বাচ্চার জন্ম দিল। তো সেটা শিক্ষিত পরিবারই হয় না, আর ও তো অশিক্ষিত পরিবার। তো এটা নিয়ে সে রাস্তায় নেমে পড়ে, সে তো আর ফেলে দিতে পারে না, তার বাবার বাড়িতেও জায়গা হয় না, সে রাস্তায় রাস্তায় থেকে থেকে এই বাচ্চা মানুষ করে। একটা সময় এলাকার লোকজন, এই বাচ্চা চিৎকার করে, তো মানে ও তো এমনি এমনি চিৎকার করতেছে কোনো কারণ ছাড়াই, কিন্তু তো ওকে একটা বাঁশঝাড়ের নিচে একটা খড়ের ঘর করে দেয় যে তুমি এখানে থাকো। এলাকার লোকজন একটু একটু দেয়, কখনো শিকল দিয়ে বেঁধে রেখে রেখে এবারই ওবারই একটু কাজ করে খাবার নিয়ে আসে। এইভাবেই দীর্ঘ এই 27-28 বছর কেটে গেছে। কাটার পরে আরো খারাপ ঘটনা আসতেছে সামনে। এই মা স্ট্রোক হয়ে যায়। এখন এই বাচ্চাটাকে দেখবে কে? এই বাচ্চা তো বড় হয়ে গেছে, এখন তরুণী হয়ে গেছে। তো ওরা যে কোনোভাবে হোক আমার শরণাপন্ন হয়ে বলে আমরা 2 জন রুগী টানতে পারছি না, আশেপাশের যারা আছে, যে ও পড়ে আছে, না হলে ওকে একটু দেখতে যেতে পারছি, কিন্তু এটাকে কি করব? এই অবস্থা। তো প্রতিবন্ধী। তা আমি আর তো ফেলে দিতে পারলাম না। আমি বুঝলাম যে আমার ঘাড়ে আরো একটা অনেক বড় আসছে, কিন্তু মেনে নিতে হবে, অনেক বড় দায়িত্ব। তো নিয়ে নিলাম। মানে আপনি কখনোই কোনো চ্যালেঞ্জ নিতে পিছপা হন নাই? 1 সেকেন্ডও লাগে না এগুলোর একটা ডিসিশন মেকিং এর জন্য। আমি কারোর কাছে সাহায্যও চাই না, আবার কারোর সাথে আলাপও করি না। আমার মন, আমার অন্তর, আমার মাথা যা বলে আমি সাথে সাথে করে ফেলি। যে মেয়েটার কথা বললেন যে বাবার বাসায়ও তার ঠাঁই হলো না, স্বামীর বাসাতেও ঠাঁই হলো না, এরকম মানুষদের জন্য বেলা শেষে। মেয়েদের বলা হয় মেয়েদের বাবার বাসা না হলে স্বামীর বাসা, তাদের নিজের কোনো বাসা নেই এখনো। সেই মানুষগুলোর ঠিকানা হচ্ছে বেলা শেষে। এবং এই বাচ্চাটাকে যখন নিয়ে আমার কাছে দিয়ে গেল, তো আমি মনে মনে ভাবলাম ওর মাটা যদি সুস্থ হয়। আমি তো ওর থিওরি বুঝছি না, মানে ছোট থেকে পাললে একরকম, আর বড় হয়ে গেলে কিন্তু বোঝা মুশকিল। আর ওদেরও তো নিজস্ব কিছু মানে রাগ ক্ষোভ জেদের পরিমাণটা স্বাভাবিকের চেয়ে একটু বেশি। আর ওই বাচ্চার মাই কিন্তু বোঝে বাচ্চাটা লালন কিভাবে করতে হবে। হচ্ছে না যখন, আমি চিন্তা করলাম ওর মা যদি একটু সুস্থ হয় তাহলে ওর মাকেও নিয়ে আসবো, তাহলে কি হবে আমি একটু বুঝতে পারবো যে ও কিভাবে ওকে করব। আল্লাহর কি কাজ, আমার এখানে আসার 2 মাসের মাথায় তার মা মারা গেছে। আমি বললাম, আমি অনেক কাঁদলাম, মানে ওর হয়ে কাঁদলাম, মানে অটোমেটিক চলে আসতেছে যে আমি যদি ওকে বলি যে তোমার মা নাই, তাও সে বুঝবে না। আর নাই বললে যদি বোঝে, তাহলে কি কষ্টটা হবে বা কি রকম করবে, কি আচরণ হবে, তাও আমি জানি না। তো বলার দরকার নাই, শুধু চোখের পানিই ফেলে গেলাম যে এই তো আমরা মানুষ। আর আল্লাহ কেন এগুলো সৃষ্টি করছেন, কি দেখাচ্ছেন আমাদেরকে, কি উদাহরণ দিচ্ছেন, এগুলো কিন্তু বুঝবার বিষয়, চিন্তা করবার বিষয়। মাটা চলে গেল, এটা আমার কাছে আছে। এই তো যতদিন বেলা শেষে থাকবে, যতদিন ওর জীবন থাকবে, ততদিন আমাদের কাছে থাকবে। এবং এমনও হয়েছে যে রেখে গেছে, কেউ না কেউ একজন রেখে গেছে, আর খোঁজ খবর করে নাই। শেষ পর্যন্ত তার মৃত্যুর পরে আমরা যে তাকে কবরস্থ করব, সেটার জন্য কোনো লোক খুঁজে পাওয়া যায় নাই। শেষ হয়তো ডিসি স্যারকে বলেছি, ইউনো স্যারকে বলেছি, ওনারা বলছেন হ্যাঁ বড় গোরস্থানে নিয়ে আসেন, আমরা দাফনের ব্যবস্থা করব। কিন্তু খোঁজ নিয়ে দেখা গেছে যে গাড়িটা ক্যারি করবে সেখানেই 3,000 টাকা দিতে হবে, সেটা আপনাকে দিতে হবে। হ্যাঁ, তারপরে ওখানে যারা কবর করবে সেখানে 2,000 টাকা দিতে হবে। তা আমি বললাম, একদম সরাসরি বললাম যে স্যার, একটা মানুষকে সারা জীবন পাললাম, তার মৃত্যুর পরে এই 5-7 হাজার টাকা খরচ করার কোনোই যুক্তি নেই। বলছে আপনার কাছে কি অপশান আছে? তাহলে অপশান আছে, আমার পারিবারিক কবরস্থান আছে, আমার নিজের বাসঝাড় আছে। আর এরা প্রত্যেকে তো আপনার পরিবার। হ্যাঁ, আমার এলাকার লোকজন আছে, আমি এত টাকা খরচ করবো না এর পিছনে। একদম এলাকার লোকজন স্বাচ্ছন্দ্যে বাঁশ কেটে আমি নিজেই ধোয়াই দিই প্রত্যেকটা মাকেই, বাস কাফন করে দাফন করে দিয়ে দিলাম, ওরা নিয়ে যায় রেখে আসলো আমাদের পারিবারিক কবরস্থানেই। মানে কাফন আনা থেকে শুরু করে গোসল করানো থেকে শুরু করে দাফন পর্যন্ত সব আপনি এক হাতেই করছেন। ইনশাআল্লাহ আল্লাহ করাচ্ছে, করতে পারছি আর কি। তো সেটাই বলছিলাম যে জীবন আসলে অনেক কঠিন, প্রতিটা পরতে পরতে সুখ দুঃখ হাসি কান্নাই নিয়ে জীবন। কিন্তু কিছু অংশে দুঃখের পরিমাণটা এতই বেশি, ওগুলো আল্লাহ আমাদেরকে দেখবার যদি তৌফিক দিয়ে থাকে এবং বুঝতে সক্ষম হতে হবে যে আজকে আমার যেটা আছে, আমার এই শক্তি থাকবে না, আমার এই বিলাসিতা থাকবে না, আমার এই বয়স থাকবে না, রং থাকবে না, চেহারা থাকবে না, এবং এক কাপড়ে আমাকে চলে যেতে হবে। এটাকে যদি আমরা শক্তভাবে নিতে পারি, তাহলে সমাজে এত বেশি ব্যবধান থাকবে না, মানুষের মধ্যে ব্যবধানটা কমে আসবে।
যে কোনো সামাজিক বা মানবিক উদ্যোগ নেওয়াটা কি অনেক কঠিন না, নাকি ভীষণ সহজ? একটু সহজ করে বলবেন আপা। একটু কঠিনও না, কারণ এতক্ষণ যা বলছিলাম তার মধ্যে কিন্তু এর উত্তরটা চলে আসছে, যে আমি আমার একটা সংসার আছে, আমার ছেলে মেয়ে আছে, থাকা সত্ত্বেও কিন্তু সেই পরিবারে একটা বাহিরের মানুষ নিয়ে আসতেছি। তাদেরকে বোঝাতে পারতে হবে, মানে একটা কনফিডেন্স পাওয়ার যেটা, ওইটা অ্যাপ্লাই করতে হবে, যে তাদেরকেও বোঝাতে হবে যে আমার পরিবারের একজন হলে তো আমি ফেলতাম না, তাহলে বাইরের একজনকেও এক আদম হাওয়া থেকে যেহেতু এসেছি, সো তার প্রতি আমাদের একটা কর্তব্য দায়িত্ব আছে। একদমই তাই। মানুষ যেখানেই অসহায় হবে আরেকটা মানুষ তার সহায় হবে, তাহলে সে দাঁড়িয়ে যাবে। মানে এরকম করে যদি আমরা সকলে চিন্তা করতে পারি তাহলে আমরা একটা মানবিক সমাজ পেয়ে যাব। একদম। এবং একজন যদি একজনের দায়িত্ব নিই, তাহলে কেউ যেমন কোনো হয় শিশু না, মনে হয় আর রাস্তায় পড়ে থাকবে হ্যাঁ, না। যেমন হয় না যে আমি 30 জনকে পালছি, তা আমার এই 30 জনকে যদি 30 জন দায়িত্ব নিত, একজন একজন নিত, আর অল ওভার দায়িত্বটা আমি নিতাম, তাহলে কাজটা অনেক সহজ হয়ে যেত না? ভীষণ সহজ এই হয়ে যেত। সবার উপর চাপ পড়তো না যেটা আমার উপর পড়ছে। তবে অনেকেই আছে আমার শ্রদ্ধেয়, অনেকেই যারা নাম প্রকাশে অনিচ্ছুক আমাদের এখানে হেল্প করেন, অনেকেই আছেন যে আমার কষ্ট দেখে, আমাদের কষ্ট দেখে এগিয়ে আসেন। কিন্তু মানুষ এখনো আছে, যদি না থাকতো তাহলে আমি একা পারতাম না, একা সম্ভব হতো না। এমন কি কোনো রাত গেছে আপা যখন আপনি আপনার মায়েদের মুখে খাবার তুলে দিতে পারেননি? আসলে বলতে কষ্ট লাগে, তারপরেও বলতেই হবে। করোনাকালীন সময়ে রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেল, রেস্টুরেন্টটা চালাতে পারিনি, না। একদম টোটালি বন্ধ হয়ে গেল। তো সেই সময় আমরা খাবো কি, কার কাছে বলবো? সেই ডাল ভাতটুকুও তো সেই ডাল ভাত খেতে তো হবে। হ্যাঁ, 3 বেলার জায়গায় 2 বেলা। হ্যাঁ, 3 বেলার জায়গায় 2 বেলা। আসলে সেই কষ্টগুলো বলা খুব কঠিন, খুব কঠিন। নিজের চোখের সামনে দেখে মানুষকে না খাইয়ে রাখা এর মতো কঠিন কাজ আর নেই। তবু আল্লাহ দিন পার করেছে, পেরিয়ে আসছি তো। এবং যখন আড্ডায় কফি আমি খুলতে পেরেছি, তখনও বসে বসে কেঁদেছি, আমার কিচ্ছু নাই। বড় রেস্টুরেন্ট রেখে আসছি, ইঁদুরে সব কেটে ফেলছে, এই করোনার 3 বছর পরে এসির তারগুলো সব কেটে ফেলছে, ফ্রিজের তার সমস্ত কেটে ফেলছে, মানে ছিন্ন ভিন্ন। কফির যে বড় বড় ক্যানগুলো ছিল, যেগুলো আমি ড্রামের মধ্যে করে রেখে প্যাক আপ করে রেখে আসছিলাম, সেগুলো ড্রাম কেটে ঢুকে সব নষ্ট করে ফেলছে। আল্লাহর ইচ্ছা কিছুই ছিল না, শূন্য হাতে, জিরো থেকে আবার শুরু। এখন আমি রেস্টুরেন্টই চালাবো নাকি মায়েদের মুখে খানা তুলে দেব, কোনটা করব? এগুলো কষ্ট কাউকে বলে বোঝানো যাবে না, এটা একদম অন্তরের। লবণ ভাত খেলেও আমরা মুঠ দিয়ে মেপেও ভাত খেয়েছি করোনার সময়টাতে। কারণ আমাদের তো বাহিরের কোনো সাহায্য নেই। মানুষ তখন ঘরে বন্ধ, যদিও আমি বন্দি থাকি নাই, তখন আমি লাশ ধোয়াইছি, তখন আমি বিভিন্ন জায়গায় ছুটে ছুটে গেছি, রাস্তায় রাস্তায় মাস্ক পরানোর জন্য মাস্ক। সেই সময় কিন্তু বলা হতো যারা মানে 40 ঊর্ধ্ব তারা যাতে মানে খুব সাবধানে থাকে, কিন্তু আপনিও তো সেই সময় 40 ঊর্ধ্ব, 50 ঊর্ধ্ব হয়তো বা আপনি বেরিয়ে গিয়েছেন। একটা দিনও আমি ঘরে ছিলাম না। এবং আমার মা এবং হাজব্যান্ড যেহেতু আরো বয়সী মানুষ, আমি বাইরে থেকে এসে উঠানে আমাদের একটা ইয়ে আছে, ওয়াশরুম আছে বড়, যেটা সব মানুষ ইউজ করতে পারে উঠানের মধ্যে, ওখানে আমি কাপড় রাখতাম, ওখানেই আমি আগে গোসল করে পরিচ্ছন্ন হয়ে ওনাদের থেকে দূরত্ব বজায় রেখে রেখে কাজ করতাম, যে আমি বাহির থেকে আসছি সেটা যেন ওনাদেরকে এফেক্ট না হয়। মানে আমার মনে হতো আমার কিচ্ছু হবে না, এবং হয়ও নাই, আসলেও হয় নাই। মানুষ যখন অন্যের জন্য কাজ করে তখন নিজের মধ্যে যে কি শক্তিটা চলে আসে। আমার অনেক ছেলে পেলে নিয়ে, আমি কিন্তু শুধুমাত্র যে এই কাজটাই করি তা না। ইয়ুথ স্মার্ট ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন আছে আমাদের, যেটা তরুণদের নিয়ে করা, সব তরুণ, যুব উন্নয়ন সংস্থা, যুব উন্নয়নের আর কি।
ট্রেনিং, ওখান থেকে রেজিস্টার্ড সব রকম ট্রেনিং থেকে শুরু করে অল ওভার। সেখান থেকে আমাদের একটা মানবিক টিম গঠন করা আছে যারা বেলা শেষের জন্য কাজ করে আমার সঙ্গে এখন। আচ্ছা, এবং আমি মনে করি যে আমি যখন থাকবো না তখন তো এই প্রতিষ্ঠানটা থাকবে না যদি এদেরকে ট্রেন্ড করে না যাই। তো দুইটা ছেলেকে উদ্যোক্তা বানিয়ে অলরেডি একটা টংঘর রেস্টুরেন্ট তৈরি করে সেখানে তাদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছি, যাতে করে নওগাঁতে ওই বেলা শেষের উঠানেই ওর সঙ্গে লাগানো, যেখানে মানুষজন যেতে পারে। মানে মানুষজন যাওয়ার জায়গা এই জন্য করেছি যে টংঘর রেস্টুরেন্টে মানুষ গেলেই কিন্তু বৃদ্ধাশ্রমে যাবে। হ্যাঁ, ওটা বৃদ্ধাশ্রমের এরিয়া, আর বৃদ্ধাশ্রমে গেলেই কারো না কারো মনের মধ্যে দয়া তৈরি হবে। অবশ্যই। এবং এই দয়াতেই যেন আজীবন তাদের আর কষ্ট না হয়, আমি তো থাকবো না তখন কি হবে, সেই পরিকল্পনা থেকে এটা করা হয়েছে। মানুষ চিরকাল থাকে না, এটা একটা উদ্যোগ। মানুষের কাজ সেটা মানুষকে অমর করে রাখে, সেটা আপনাকে অমর করে রাখবে ইনশাআল্লাহ। চেষ্টা করছি। বেলা শেষে থেকে এমন কোনো মা এসেছে যে আপনার কোলে মৃত্যুবরণ করেছে, যার মৃত্যুতে মনে হয়েছে আপনি মাহারা হয়ে গেছেন? প্রতিনিয়তই হচ্ছে, কারণ আমার কাছে যখন আসে তখন তো অসুস্থ হয়েই আসে, শেষ বয়সেই আছে, তার বেলা যখন শেষ হয়ে যায় তখনই আসে। এবং এই প্যারালাইজড হয়ে যায়, তাকে ফেলে যায়, স্ট্রোক করে তাকে ফেলে যায়, তো মারা যাবেই। এবং তাদেরকে আমার সেটাই মনে হয় যে একটা মানুষ মারা গেলে কাঁদবার লোক থাকে না পরিবারে, ছেলে কাঁদে, ছেলের বউ কাঁদে, মেয়ে কাঁদে, নাতিপুতিরা কাঁদে, ওরা মারা গেলে কাঁদবার কেউ থাকে না। আমরা পুরো বেলা শেষে পরিবার তাদের জন্য কাঁদি, মানে চলে আসে অটোমেটিক, কারণ ও তো আমাদের পরিবারের একটা অংশ। আমরা তো তাদেরকে টানি, লালন করি, ইয়ে করি, ছোট থেকে বড় সবাই কাঁদে। এবং একটা মৃত্যুর ঘটনা বলেই ফেলি যে তাকে রেখে গেছে তার ছেলে, একটাই ছেলে তার রেখে গেছে, অনেক বড় ইতিহাস। সে মারা গেল আমাদের কাছে। তো মারা যাওয়ার পরে সে বাড়ি যাওয়ার জন্য পাগল হতো সবসময়, একটু খবর দে মা, আমি বাড়ি যাবো, একটু খবর। ওরা নিয়ে জানে, মানে অচল একদম। সে মহিলা বাড়ি যেতে চাইতো সব সময়, আমি বাড়ি যাবো, ছেলের কাছে যাবে আর কি। আপনারা যোগাযোগ করার চেষ্টা করেছিলেন? চেষ্টা করে পারি না, মানে এমনও হয়েছে যে একদিন ভ্যান ভাড়া করে তাকে পাঠিয়ে দিয়েছি, তাও হয় নাই। তারপরেও তারা নিয়ে আসছে, বলে আমাদের তো রাখার জায়গা নেই, কোথায় নিয়ে যা রাখবো। তো যাই হোক এভাবে চলছিল। তো মৃত্যুর পরে সবার প্রেশারেই হোক আর যেভাবেই হোক বললো যে নিয়ে যাব। আমাদের পৌর মেয়র ওনাকে রেফারেন্স করে আমার কাছে দিয়েছিল, রেফার করে। সেজন্য ওনাকে বললাম যে ভাই কি হবে লাশটা, বলছে ওরা নিয়ে যাবে, আমি বলেছি। তো আমরা ধোয়ায় কাফন করে, আমাদের ইয়ের সামনে একটা মসজিদ আছে, ওখানে জানাজা হয়ে সব কিছু হয়ে ওখানেই আছে। নিয়ে যাচ্ছে না, নিয়ে যাচ্ছে না, নিয়ে যাচ্ছে না। আমার অনেক কষ্ট লাগতেছে যে এতক্ষণ লাশটা পড়ে আছে। তারপরে অনেক বেলা হলো, এক সময় নিয়ে গেল, ভালো কথা। তো আমার মনে আছে যে আমরা পুরো পরিবার এমন হাউমাউ করে কাঁদছিলাম, মনে হচ্ছে যে আমাদের একটা অংশ চলে যাচ্ছে। সবাই, কেউ কারো হয় না কিন্তু কিছু, চলে গেছে। আমার অনেক মন খারাপ, আমি যে আড্ডায় বসেই আছি মন খারাপ। এর মধ্যে হঠাৎ একটা ফোন, বলছে যে আন্টি ওরা তো লাশ রেখে চলে গেছে। মানে ওই জায়গা থেকে, মসজিদের সামনে থেকে তারা লাশ নিয়ে আরেক জায়গায় রেখে চলে গেছে, দাফন করেনি না। তাই আমি বললাম যে কোথায় রেখে গেছে, বলছে হাটনগা। আর আপনি সংবাদটা কিভাবে পেলেন? ফোনে, ওভার ফোন। ওখানে রেখে চলে গেছে অন্য কেউ একজন লাশটা রেখে চলে গেছে। তো ওকে আর কি বলবো, মানে যে আমাকে খবর দিয়েছে তাকে তো আর বলার কিছু নাই। তা আমি আমার আরেকটা ছেলেকে ফোন দিয়ে বললাম যে তোমার সঙ্গে মোটরসাইকেল আছে, তোমার বাইকটা? বলছে আছে। আড্ডার নিচে আসো তো বাবা। ও আসলো, আমি চলে গেলাম। গিয়ে দেখি একটি মানুষও নেই, শুধু মাওলানা যিনি জানাজা পড়িয়েছেন উনি দাঁড়ায় আছে। সবাই ফেলে রেখে চলে গিয়েছে। তাহলে তারা লাশটা কেন নিতে চাচ্ছে? আচ্ছা, এখন আমি কাউকে প্রশ্ন করতে পারছি না, কেউ নেই। আমার লাশ দাফন করা হচ্ছে মূল কাজ। সঙ্গে সঙ্গে ওখানে গেলাম, আমার টিম ডাক দিলাম, তাদেরকে নিলাম, নিয়ে তখন মাগরিব হয়, আসরের পর আমি খবর পেলাম এটা। আর মানে নিয়ে যাওয়ার কথা ছিল কখন? জোহরে বা আরো সকালে, জোহরেরও আগে। মারা গেছে তো সকাল 11টায়। আচ্ছা, মানে তারা নিচ্ছে না করতে, মানে গোসল কাফন সব হয়ে গেছে, কিন্তু তারা নিচ্ছে না সকালে। তারা নিচ্ছে না, এই নিচ্ছে না করতে করতে আসর হয়ে গেছে। আসরের নামাজের পর নিয়ে যে ওখানে রেখে চলে গেছে। মাগরিব হয় খবর পাচ্ছি, শীতের দিন। কি করি, দৌড়ায় গেলাম, যে
ইয়েতে খবর দিলাম যে একটা ইয়ে করা করছে এই সন্ধ্যার সময় এটা সেটা। আমি বললাম বাবা এটা বেলা শেষের মা, তোমরা একটু কষ্ট করো, আমি যতটুকু পারি তোমাদের ইয়ে করে দেবো। মেয়রকে বললাম যে ভাই এই ঘটনা, কয়তো আচ্ছা তাহলে করে দেন, আমি দেখবো কি করা যায়। এই যে নিলাম, নিয়ে সন্ধ্যা হয়ে গেছে, ওখানে যায় কবর খুঁড়ে তার সব কিছু করে। তো এখন কেন রেখে গেল, পরবর্তীতে প্রশ্ন আসছে এটা কেন রেখে গেল। আমি কিন্তু 1 সপ্তাহ পর শুক্রবার আসলো, শুক্রবারে আবার একটা মিলাদ দিলাম, মসজিদেও দিলাম, ঘরেও দিলাম, যেটা আমরা করি, মানে সবাই করে, সেই কাজটাও আমি করে দিলাম। তো পরে আমি জানতে চাইলাম যে তোমরা এই কাজটা কেন করলে, এই যে নিয়ে যে একটা লাশ রেখে চলে যাওয়া, আমার কাছে বলতে পারতে তো। বলছে ওটা দাফন করার মতো টাকা আমাদের কাছে নাই। তোমরা তো আমাকে বলতে পারো, বললেই তো প্রবলেমটা সলভ হয়ে যায়। তো লাস্ট রেখে তো এইভাবে আর নেওয়ারই কি দরকার ছিল। তুমি সকালবেলায় বলতাম যে আপা আমাদের তো এই অবস্থা নাই, তো করে ফেলেন, কিংবা মেয়রকে বলতে যে আমাদের তো এরকম অবস্থা নেই, আপনি একটু ব্যবস্থা করে দেন। কিন্তু এই যে মানুষটাকে কষ্ট দেওয়া, আমি ওটা বুঝাতে চাচ্ছি, যেমন বেঁচে থাকতেও কষ্ট দিবে তেমনি মরে গেলেও কষ্ট দিবে, এটা নিয়ে কারো কোনো ফিলিংস নেই, যে ফিলিংসটা আমাদের আছে। মানে আপনার কথাই মনে হচ্ছে রক্তের সম্পর্কই আসলে সম্পর্ক না, আত্মার সম্পর্কটাই অনেক বড়। কারণ সেই তার সাথে আপনার রক্তের সম্পর্ক নেই, রক্তের সম্পর্কের মানুষজন তাকে ফেলে রেখে চলে গেল। এরকম অনেক মৃত্যুর ঘটনা আছে, অনেক, কোনোটাই আমরা কোনোটার থেকে ছোট করে দেখতে পারি না আর কি। টংঘর তৈরি করেছেন, নতুন উদ্যোক্তাদের নিয়ে তাদের ব্যবসা সাজিয়ে দিয়েছেন, বেকার তরুণদের কর্মসংস্থান করছেন। কি আছে, কি বিক্রি হচ্ছে টংঘরে? অনেক আইটেম, আমরা প্রায় 50+ আইটেম। হ্যাঁ, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় আইটেম হচ্ছে হাঁসের গোস্ত আর চালের আটার রুটি। বাহ, একদম মাউথ ওয়াটারিং একটা ডিশ। মানে মানুষ এই খাবারগুলি খেতে পছন্দ করে, শীত আসছে সেই সাথে করাটা কিন্তু ডিফিকাল্ট। হ্যাঁ, খুবই। ওই যে চালের আটার রুটি, আটা সিদ্ধ করে ঠিক মতো হলো কি হলো না, এইটা মানুষের একটা কনফিউজ থাকে, এই জন্য সবাই কিন্তু সাহস করে করতে চায় না, একটু বাইরে আসে কিনে এসে খেয়ে ফেললাম। আমি ওইটাকে কোট করেছি যে মানুষ যেটা পারছে না সেটাকে আমরা একটু ধরি শক্ত করে। তো এটা আমাদের অনেক আইটেম আছে, আমরা নান, চাপ এগুলিও করছি। বাচ্চারা এখন ক্রিসপি চিকেন পছন্দ করে, সেগুলিও করছি। আলুর বিভিন্ন আইটেম করছি, আলুটাকে মানুষের কাছে জনপ্রিয় করার জন্য, সেগুলোও আছে। এরপরে মাছের ডিশ আমরা করছি, আচ্ছা, মাছ সংক্রান্ত সবাই আমরা, মানে চিকেনের উপর চিকেন বল, চিকেন ফ্রাই, এখন ফিশ বল, ফিশ কাটলেট, ফিশ ফ্রাই, ফিশের সবকিছু আনতেছি। প্রায় 8-10টা আইটেম আমি ফিশের উপরে চিন্তা ভাবনা করেছি। 8-10টা আইটেম, যাতে করে মাঝে মধ্যেই একটা না একটা রাখতে পারি এবং মানুষ ধীরে ধীরে ওটাকে জনপ্রিয় করতে পারে। আর ওই যে স্টুডেন্টদের কথা যেটা বললেন, নওগাঁ শহরে যে কলেজটা আছে, সরকারি কলেজ, ওই কলেজের 2জন স্টুডেন্ট অনার্স মাস্টার্স করতেছে, তারা কিন্তু আমার এই উদ্যোগের সাথী হয়েছে। তাদেরকে আমি হাতে কলমে উদ্যোক্তা তৈরি করছি। মানে আমার তো কুক শেফ কিছু নাই, সেটা আড্ডায় কফিতেও নাই, টংঘরেও নাই। আমি যা করি তাই, আপনি যা করেন তাই। মানে এখানে মানে টংঘরে অথবা আড্ডায় কফিতে গেলে একদম মায়ের হাতের খাবারের স্বাদটা পাওয়া যাবে। মানে যেখানে খাবারের স্বাদ কিন্তু অ্যাড করে মমতা ছাড়া কিন্তু খাবারটাতে যত ইনগ্রেডিয়েন্টসই দেওয়া হয় ওটা কিন্তু ফুলফিল হয় না কখনোই না। তো ওই মমতা দিয়েই তৈরি করছি আমার 2টা ছেলেকে, যে আমার মৃত্যুর পরেও যেন তারা এই আড্ডায় টংঘর আড্ডায় কফিকে জিয়ে রাখতে পারে। অ্যাট দ্য সেম টাইম তারা এই যে অনাথালয় আমাদের, এটাকে ধরে রাখতে পারে শক্ত করে। তো বাচ্চাগুলি, যে 2টা ছেলেকে আমি নিয়েছি, ওরা খুবই মানবিক, কারণ ওদের কাজগুলো একটু ভিন্ন, ওদেরকে বেছে আমি নিয়েছি যে ওরা রক্ত শুধু দেয় না, এখন বলতে গেলে নওগাঁ শহরের 70-80% রক্ত ইয়ুথ স্মার্ট ফাউন্ডেশন দেয়। আচ্ছা, যে যেখান থেকে রক্ত পাবে না, প্রথম ফোনটাই আমাদের কাছে আসবে। বাহ, যে এই রক্তটা, আর সেটা আমরা হন্যে হয়ে খুঁজি, মনে হয় যেন আমারই পরিবারের একটা অংশ ওখানে মারা যাচ্ছে, অথবা আমাদের দিতে হবে। কারণ রক্তের বিকল্প কিন্তু শুধুই রক্ত। মানুষের দেহ হাজার হাজার কোটি টাকার সম্পত্তি থাকতে পারে, কিন্তু আপনার যে রক্তের প্রয়োজন সেটার বিকল্প কখনোই আপনার না। পুরো 1000 কোটি টাকার সম্পত্তি দিয়েও আপনি এক ব্যাগ রক্ত পাবেন না। যে ধর্মেরই হোক, যে বর্ণেরই হোক, রক্তই। আর রক্তের বিকল্প শুধুই রক্ত। তো ওই কাজটা আমরা করি এবং এটা দীর্ঘদিন ধরে আমাদের ইয়ুথ স্মার্ট ফাউন্ডেশনের 4র্থ বর্ষ পূর্তি গেল এবার। আচ্ছা, আর বেলা শেষে এই রক্তটা একদম মানে এটার জন্য কি কোনো পে করতে হয় নাকি একদম ফ্রি? একদম হ্যাঁ, এবং আমরা 30টা থ্যালাসেমিয়া বাচ্চার রক্ত দেই
নিয়মিত? নিয়মিত প্রতি মাস, মানে 30টা বাচ্চার কারো 2 ব্যাগ লাগে, কারো 1 ব্যাগ লাগে প্রতি মাস। কত রক্ত আমাদের ম্যানেজ করতে হয়, এবং একটা রক্ত গেলে কিন্তু 4 মাসের মধ্যে সে রক্ত দিতে পারে না। না, কিন্তু আমার রেডি থাকতে হয় যে ওই অমুকের বাচ্চাটার রক্তটা, হয়তো বা 30 দিন পরেই একদম লাগবে। লিস্টেড। আর লিস্টে। তাদেরকে বলি যে আপনারা, আমরা তো অনেক কাজে ব্যস্ত থাকি, আপনারা 7 দিন আগে আমাদেরকে জানাই দিবেন যে আমার বাচ্চার কিন্তু এই 7 দিন পরে রক্ত লাগবে। আমি আপা এখানে একটু অ্যাড করি, আমি একজন নিয়মিত রক্তদাতা। তো সবাই যখন বললে রক্তদান একটা মহৎ কাজ, আমার এখানে একটা আপত্তি আছে। আমার মনে হয় প্রত্যেকটা মানুষের হচ্ছে নৈতিক দায়িত্ব রক্ত দেওয়া। কারণ আমার রক্ত, অনেকেই প্রশ্ন করতে পারে আমার রক্ত আমি দেব না, আপনার কি? কিন্তু আমার রক্ত 4 মাস পর কিন্তু আমার থাকছে না। 4 মাস পর এটা অটোমেটিক্যালি বাই প্রোডাক্ট নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি বলতে চাই, আপনার রক্ত আপনার হলেও 4 মাস পর পর আপনি এটা দিবেন, কারণ রক্তের বিকল্প শুধুই রক্ত। আর এটা খুব মহৎ কোনো কাজ না, এটা প্রত্যেকটা মানুষের নৈতিক দায়িত্ব। কারণ এই যে যারা থ্যালাসেমিয়া রোগী আছে, তাদের কি কষ্ট, মানে সার্টেন টাইম পর যখন তারা রক্তটা পাচ্ছে না, ফ্যাকাশে হয়ে যাচ্ছে। মানে যে বাচ্চাটা দৌড়ে দৌড়ে স্কুলে যায়, সেই বাচ্চাটা আর স্কুলে যেতে পারে না, এমনকি খাবারের শক্তিটাও হারিয়ে ফেলে। সবকিছু এক একজনের এক একটা সিমটম, এবং আমরা হারিয়ে ফেলি বাচ্চাগুলিকে, আমরা রাখতে পারি না। কারণ কি, যে যখন রক্ত দেওয়াই একমাত্র কাজ না, এর পিছনে অনেক ব্যয় করতে হয়, অনেক ব্যয় করতে হয়, কিন্তু সেটা তো কেউ পারে না। শুধু যখন বাচ্চা ছটফট করে, খারাপ লাগে, তখন রক্ত দাও রক্ত দাও। রক্তটা দিলাম ঠিকই, আবার হয়তো 15 দিনই থাকবে, 20 দিনই থাকবে, কিন্তু এর ফাঁকে যে টেস্টগুলি করতে হয়, সেটা আর এটা বেড়ে যাচ্ছে, ওটা কমে যাচ্ছে, লবণের সমস্যা হয়, অনেক কিছু সমস্যা হয়, সেই সমস্যাগুলি কিন্তু চেক আপ করা হয় না, যে কারণে এই একটা সময় যায় বাচ্চাগুলি। আর এই থ্যালাসেমিয়া ফাউন্ডেশন এটা শুধু ঢাকাতেই আছে, ছোট জেলা শহরগুলোতে এটা নেই। আমরা এদের নিয়ে কাজ করছি, 30টা বাচ্চা এখন আমাদের হাতে আছে, আলহামদুলিল্লাহ। সমাজের বিত্তবান যারা আছেন, অসহায় মায়েদের নিয়ে আপনি কাজ করছেন, তাদের কোনো সহযোগিতা কিংবা দান করবার জন্য কি আপনি কিছু বলতে চান? আমাদের এই পডকাস্টের মাধ্যমে আপনি তাদের কাছে সহযোগিতা বা সহায়তার উদাত্ত আহ্বান জানাতে পারেন। আসলে ওই যে আপনি একটু আগে বললেন না যে রক্ত দেওয়া একটা নৈতিক কাজ, আমি মনে করি যে মানুষগুলোকে নিয়ে আমি বা আমার মতো কিছু লোক কাজ করছে, তাদেরকে হেল্প করাও প্রত্যেকের একটা নৈতিক দায়িত্ব। ওই বাচ্চাটা আমার হইলেও আমাকে টানতে হতো, ওই মা আমার হলেও আমাকে টানতে হতো, এই ফিলিংসটা তাদের মধ্যে যদি গ্রো করাইতে পারি। আর আমার কাছে যত মানুষই আসুক, আমার বিল্ডিংটা স্টার্ট হচ্ছে এখন, আমি 6 তলার ফাউন্ডেশন দিয়ে 1800 স্কোয়ার ফিটের উপরে একটা 6 তলার ফাউন্ডেশন দিয়েছি, মাত্র 2টো ছাদ করতে মানে বেলা শেষের জন্য, অসহায় মানুষের জন্য। যদি আমি এতদিন কিন্তু কারো কাছে ওভাবে চাওয়াটা, আমি চেয়ে চেয়ে দানের কাজ হয় না। আর এটা করতে গেলে মানুষ মনে করে যে ওই সবার মতো করে মনে করে যে বোধহয় এখানে কিছু স্বার্থ লুকিয়ে আছে। সবাই তো স্বার্থটাই দেখে, তাই ওই স্বার্থের জায়গাটা, ওটা শুনতে আমার ভালো লাগে না। যে স্বার্থ না থাকলে এই কাজটা কেন করবে, সে কেন করে, নিশ্চয়ই এখানে কোনো স্বার্থ আছে, প্রত্যেকে স্বার্থটা দেখে। এই জন্য আমি কারো কাছে কিছু তেমন একটা বলতে চাই না। আত্মীয় পরিজন নিজের মতো করে যারা, তাদের কাছে বলতে চাই। কিন্তু এখন আমি বলছি সবার কাছে যে আমাদের টিন শেড 12 বছর হয়ে গেছে, টিন দিয়ে পানি পড়ছে, মাদের নিয়ে থাকা কঠিন হচ্ছে, যেটার কারণে আমরা সবাই মিলেই যদি সহযোগিতা করি, তাহলে ইনশাল্লাহ তাদের থাকার জায়গাটা অনেক সুন্দর হবে। এবং আমি থাকবো না, আপনি থাকবেন না, সবাই থাকবো না, এই কাজটা থেকে যাবে, মানবতার একটা উজ্জ্বল দৃষ্টান্ত থেকে যাবে, সাদগায়ে জারিয়া হয়ে যাবে। আপনি কাউকে বলেন কিংবা না বলেন, আল্লাহর খাতায় এই দানটা সাদগায়ে জারিয়া হয়ে যাবে। অনাদি অনন্তকাল যতদিন এই বিল্ডিং থাকবে, ততদিন আপনার আমলনামা ভর্তিই থাকবে। সেই কারণে আমি বলবো, যাদের সামর্থ্য আছে, যারা বিত্তবান, যারা মনে করেন যে হ্যাঁ মানুষের জন্য কিছু করতে পারবেন, দান হোক, সাদগা হোক, জাকাত হোক, যার যেখান থেকে ইচ্ছা, তারা আমাদের এখানে দিতে পারেন। এই সহযোগিতায় বেঁচে থাকবে অনেক অনেক প্রাণ, ইনশাআল্লাহ। এত মায়েদের থাকার জায়গা করছেন, যে এত মায়েদের থাকার জায়গা করছেন, তিনি কোথায় থাকেন? আসলে কি আর বলবো, আমার সবসময় সব কাজের মধ্যেই একটু বোধহয় ব্যতিক্রম কিছু থাকেই, মানে আমার মনটাই ওরকম, স্রোতের বিপরীতে। হ্যাঁ, স্রোতের বিপরীতে কাজ করা। তো এই যে ইট কাঠের দেয়ালে একেবারেই বন্দি বন্দি লাগে। মাটির মানুষ, মাটিতে মিশে যাব আমরা, তাই মাটিটাকেই পছন্দ। আমি যে ঘরটাতে থাকতাম এতদিন ধরে, এই দীর্ঘ এত বছর,
সেটা ছিল জাস্ট একটা খড়ের ছাউনি আর বাঁশের কঞ্চির বেড়া, একপাশে মাটি লাগানো। অনেকেই দেখেছে, এখনো হয়তো ফেসবুকে অনেকের সঙ্গে আর যারা আছে পুরোনো দিনের ছবিগুলা। পুরোটা ঘরটাই একটা তাজা গাছের ঘর। তাজা গাছের ঘর তাজা মানে? গাছের ঘর মানে গাছগুলো মানি প্ল্যান্ট বা ওই ধরনের পাতার গাছ লাগানো হয়েছে, যেগুলো আমার ওয়ালে ওয়ালে উঠে গেছে। আচ্ছা। ভিতর দিয়ে শিকড় বেরিয়ে দিয়েছে, ঘরের মধ্যে শিকড়গুলো ঝুলে ঝুলে থাকে, একটা অন্যরকম ফিলিংস। আর মাটির ঘর, মাটির বিছানা, ওটা আমার কাছে মনে হয় যে কবরে গেলে তো এইটুকুনো থাকবে না। এখন তো কত এইটুকু বড় আছে। সেই মাটির ছোট্ট, ঘরটা? একদম ছোট্ট, জাস্ট একটা চৌকি ঢুকতে পারে এতটুকু, ছোট্ট একটা চৌকি ঢুকতে পারে এতটুকু। মানে ডাল ভাত খাওয়া হ্যাঁ। একজন মানুষ এই সাধারণ পোশাক, থাকেও একটা মাটির ঘরে, অথচ চিন্তায় কি অসাধারণ। থাকবো না যে আমরা কেউ, আমাদের যা কিছু আছে সব ফেলে আমাদেরকে যেতে হবে, এবং সেটাই নির্দিষ্ট একটা জায়গা যেখানে অনাদি অনন্তকাল আমাদের থাকতে হবে, কোনো ওয়ে নাই। আপনাকে আমি দেখছি, কি দীপ্তি, কি প্রশান্তি আপনার চেহারায়। মানে এই প্রশান্তির জন্য, এই উদ্যমের জন্য, এই ডাল ভাত, এই মাটির ঘর, এখান থেকে এত প্রশান্তি। প্রত্যেকটা মানুষেরই এরকমই থাকা উচিত যে মানে পোশাকে আশাকেই শুধু নয়, আমি বলছি মানসিকতার দিক থেকে। মানসিকতার দিক আমার থেকে। যা আছে থাকুক, আমি একটা মানুষকে সাহায্য করলে তো কিছু আসে যায় না, যারা করছে তাদেরকে একটু হেল্প করলে তো কিছু আসে যায় না। এবং আমি মনে করি আল্লাহ পাকের সাহায্য সবচেয়ে বড় সাহায্য। আমি আশা করছি, আমি স্বপ্ন দেখছি, নিশ্চয়ই আল্লাহ যাকে করাবেন তিনি আমাদের কাছে পৌঁছে যাবেন ইনশাআল্লাহ। হয়তো আপনাদের মাধ্যমেই হতে পারে এই বিরাট কাজটি। অনেক বছর বেলা শেষে আড্ডায় কফি, টংঘর নিয়ে ছুটছেন। স্বপ্ন কখন আপনাকে শান্তি দেবে? কখন বলবেন যে আমি পেরেছি? স্বপ্ন সবসময় শান্তি দেয়, কিন্তু শিল্পীর স্বপ্ন মানে পরিপূর্ণ হয় না। সবসময় যা চাওয়া যায়, চাইলেই মনে হয় আরেকটু কিছু, আরেকটু কিছু। এই করতে করতেই 20টি বছর কাটিয়ে দিলাম। 20 বছর? হ্যাঁ, এবং আমি যে জায়গাটায় কুড়ে ঘর করেছিলাম, আমার এক সময়ের ইচ্ছা ছিল যে ওইখানেই আমার দাফন হবে, মানে ওই মায়েদের সঙ্গেই যেন আমি পরেও থাকতে পারি। কিন্তু পরবর্তীতে আমার এই মায়েদের জন্য জায়গা করতে যেয়ে, টিন শেড ছেড়ে বিল্ডিং করতে যেয়ে, ওই ঘরটা ভেঙে ঘরের উপরে বিল্ডিংটা করতে হয়েছে। জায়গাটাই এমন। তো স্বপ্ন কখন শান্তি দেবে? সবসময় শান্তি দেয়। মানে এটা করব, এটা করব, এটা করব, এটা করব, করতে করতে কিন্তু অনেক কিছু করে ফেলেছি, এবং আল্লাহ পাকই এই স্বপ্নগুলোকে আস্তে 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 সফলতার দিকে নিয়ে আসছেন। মানে আমি বিল্ডিং করতে পারবো, এটা ছিল একটা বিশাল স্বপ্ন। সে এখন যে দাঁড়িয়ে গেছে, আমার মনে হয় আমি যখন মারা যাই তাহলে কেউ না কেউ এসে এটা ঢাল ধরবে, এবং আমার স্বপ্ন সেই জায়গায় সফল হয়ে যাবে। নিশ্চয়ই। তাই সব সময় স্বপ্নগুলোই সুন্দর এবং স্বপ্নগুলোই বাস্তব মনে হয় আমার কাছে। মানুষ যখন অন্যের কল্যাণে কাজ করে তখন সে মনে হয় কখনোই ক্লান্ত হয় না, যেটার একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমি আমার সামনে বসে দেখছি। ক্লান্ত ক্লান্ত হই, কখনো কখনো হই না সেটা না। মানে এই মানুষগুলোর কষ্ট যখন অনেক বেশি হয়ে যায়, বিভিন্ন দিক থেকে কষ্ট আসতে থাকে, এ আসছে, ও আসছে, ওর এই কষ্ট, ওর এই কষ্ট, কিছু না হলেও এত ফোন, এত ইনবক্সে মেসেজ যে আমার এই কষ্ট, আমার এই কষ্ট। তার মধ্যে সবচেয়ে বড় কষ্ট আমি যেটা মনে করি, মেয়েদেরকে যে বাল্যবিবাহ দেয়া হয়, জি। এই মেয়েগুলো কোনোভাবেই গিয়ে অ্যাডজাস্ট করতে পারে না, কারণ তাদের কৈশোর সময়টা না পেরোতেই একটা বড় গুরু দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়। বাল্যবিবাহ তো আমাদের দেশের আইনে মানা, কিন্তু তারপরেও হচ্ছে। অলওয়েজ অলওয়েজ চলছে, এখন আরো বেশি হচ্ছে। না, 18-র আগে তো বিয়ে দেওয়া আইনত মানা এখানে। কে এই আইনগুলো এস্টাবলিশ করবে? কার এত, আগে অনেক করেছি আমরা, দৌড়াদৌড়ি করেছি, এখন আর করছি না। এখন অত বুঝাচ্ছি, এখন আগে এটা বন্ধ করো, ওইটা বন্ধ করো, ওই জায়গায় বিয়ে হচ্ছে, ওইটা বন্ধ করো, ধরপাকড়ের মতো। কিন্তু এখন আমরা শুধু বুঝাচ্ছি যে দেখেন, এই বাচ্চাটাকে যখন আপনি বিয়ে দিচ্ছেন, এখন তার আনন্দের সময়টুকু না কাটতেই একটা বড় দায়িত্ব মাথায় দিচ্ছেন। শারীরিক মানসিক কোনোভাবেই সে প্রস্তুত না অত বড় একটা গুরুভার নেওয়ার। খুব অল্প সময়ের মধ্যে তার মন দমে যাচ্ছে, যান প্রাণে টেনে উঠতে পারছে না, তখনই সে হয় পেটে সন্তান, নাইলে কোলে সন্তান নিয়ে আবার কিন্তু ফিরে আসছে। এই যে বারবার যন্ত্রণা করা, এই মাদেরকে, মেয়েদেরকে এই যন্ত্রণাগুলিতে ফেলা ঠিক না। এই জন্য ইয়ের সংখ্যা বেড়ে গেছে,
এই যে স্বামী পরিত্যক্তা যে মেয়েগুলি, আচ্ছা। তাদের সংখ্যা অনেক বেড়ে গেছে। এবং এত ফোন আসে, আমার এক বাচ্চার কোনো যত্ন করতে পারছি না, আমার হাজব্যান্ড নেশা করে, আমি আমার পরিবারে যেতে পারছি না, আমি একা একা বিয়ে করেছি, এখন আমি বাচ্চা নিয়ে কোথায় যাব। এটা প্রতিনিয়ত আমার কাছে হয় ফোন, নাইলে ইনবক্স। এটা তো আপনি অভিভাবকদের বলছেন, সমাজের সন্তানদের প্রতি কি বলবেন আপনি, যাদের মা বাবা আছেন, তারা মা বাবার যত্নটি কিভাবে নেবে? তরুণদের প্রতি আপনার মেসেজ কি? আসলে পিতামাতা এমন একটা জিনিস, যে পিতামাতা আপনাকে কোলে পিঠে লালন করেই ক্ষান্ত হননি, মানে আপনাকে এস্টাবলিশড করেই, মানে একমাত্র পৃথিবীতে পিতামাতাই সন্তানের কাছে ছোট হতে চায়, কেউ কিন্তু কারো কাছে ছোট হতে চায় না। আমি কথাটা আবার রিপিট করছি, যে পিতামাতাই সন্তানের কাছে ছোট হতে চায়। এই জন্য যে আমি রিক্সাওয়ালা, আমার ছেলে যদি ইঞ্জিনিয়ার হইতো, আমাকে দেখুক চাই না দেখুক, আমার বিশাল স্বপ্ন। তো এই পিতামাতাকে আল্লাহ পাকও বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, এবং পিতামাতা যেন ও শব্দটি করতে না পারে সেদিক থেকে আমাদের বারবার বলা আছে। তো এই পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায়, তারা কিন্তু ওই আপনার কোলে যে সন্তানটি আছে সেই সন্তানের সমানই হয়ে যায়। একদম। এই সময়টা তাদের কষ্ট দেওয়া একেবারেই অন্যায়, যে কোনোভাবেই হোক। আমি যদি 10টা মাতাকে লালন করতে পারি, তাহলে আপনি একটা মাতাকে লালন কেন করতে পারবেন না? হ্যাঁ, কষ্ট হবে। যেই মাই কিনা আপনাকে পৃথিবীর এত বড় মুখ দেখিয়েছে, পৃথিবীর মুখ দেখিয়েছে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমি বলবো যে আপনারা একটু সদয় হন। আর আরেকটি কথা ওর সঙ্গে বলে দিই, যে সন্তান আপনি লালন করতে পারবেন না, তাকে পৃথিবীতে আনবার কোনো দরকার নেই। কিন্তু যদি সন্তানটি এসে যায়, তাকে ফেলে দিবেন না, ডাস্টবিনে দিবেন না, কুকুরের মুখে দিবেন না, আস্থা করে ফেলবেন না। আমরা আঁচল পেতে বসে আছি, আমাদের কাছে দিয়ে দেন, আমরা লালন করব। এটা বলার অর্থ এই নয় যে সমাজের সব আমরা নিয়ে নিব। আমি বলছি যে